বউয়েরা 11টা পর্যন্ত ঘুমাবে আর শাশুড়ি সকাল থেকে কামলা খাটবে। বিয়ের 1.5 বছর হলো, এ পর্যন্ত কি বলতে পারবে আমাকে একবেলা ভাত রান্না করে খাইয়েছি কিনা? শাশুড়ির টানা কথা শুনে ঘুম ভাঙল মিথিলার। ঘড়ির কাঁটা তখন 8টার ঘরে। আজ ফোনে অ্যালার্মও বাজলো না, নাকি মিথিলা শুনতে পায়নি কে জানে। শেষ রাতে ঘুমিয়েছিল সে। কোলের বাচ্চাটার সে কি জ্বর! থরথর করে কাঁপছিল বাচ্চাটা। পাশে তার স্বামী ইমন ঘুমে নিমগ্ন। শ্বশুর শাশুড়িও আরামে ঘুমাচ্ছিল। শুধু ঘুম ছিল না মিথিলার চোখে। দোয়া পড়ে বাচ্চাটার শরীরে ফু দিচ্ছিল বারবার। ঔষধ খাইয়ে জলপট্টি দিয়ে শেষ রাতে জ্বর কমলো বাচ্চাটার। বাচ্চাকে বুকে নিয়ে তখন মাথা রেখেছিল বালিশে। কখন যে রাত ফুরিয়ে সকাল হলো বুঝতেই পারল না। এদিকে শাহানা বেগমের কথা শোনানো তখনও শেষ হয়নি। মিথিলার ঘরের দরজা খুলছে না বলে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো সে। মিথিলা বাচ্চাকে ভালোভাবে শুইয়ে দিয়ে দরজা খুলল। অপরাধীর মতো দাঁড়িয়ে বলল, বাবুর জ্বর আসছিল আম্মা, তাই দেরি হয়ে গেল। শাহানা বেগম তৎক্ষণাৎই ঘরে ঢুকলেন। মিথিলার ছেলের মাথায় হাত দিয়ে সত্যতা প্রমাণ করলেন। ছেলের গা ভেজা, ঘেমে জবুথবু সারা শরীর। মিথিলার শাশুড়ি ঘর থেকে নিঃশব্দে বের হলেন। ঘরে তার ছেলেও আছে, সে ঘুমিয়ে নিমগ্ন। শুনেও নিল সমস্যা আছে। মাকে খারাপ ভাববে। বাংলাদেশের 80% শাশুড়িরা হয়তো এমনই হয়। ছেলের সামনে ছেলের স্ত্রীদেরকে মা ডাকবে, কিন্তু আড়ালে অত্যাচার করবে। মিথিলার দুর্ভাগ্য, সেই 80% শাশুড়ির মধ্যে সে পড়ল। শাহানা বেগম রাগে কটমট করে তাকালো তার দিকে। মুখ বাঁকিয়ে বলল, কেমনে মুখের উপরে মিথ্যা বলে দিলে বউ? গাদা শরীর দেখি ঠান্ডা হয়ে রয়েছে। মিথিলা নতমুখী হয়ে উত্তর দিল, বাবুর জ্বর ছিল মা, আমি সত্যি। পূর্বের তুলনায় শাহানা বেগম আরো রেগে গেলেন। মিথিলার সামনে থেকে সরে গিয়ে রান্নাঘরে ঢুকলেন। সেখান থেকে যা তা বলতে শুরু করলেন। জমিদারের ঝি আনছি, সকাল 10টা পর্যন্ত ঘুমাইয়া মিথ্যা কথা বলে। শান্তার মার কত ভালো কপাল, ছেলের বউ বলার আগেই সব সামনে হাজির করে, সংসারের সব কাজ করে। আর আমার ছেলের বউ পায়ের উপরে পা তুলে বসে থাকে আর আমাকে বান্দির মতো খাটায়। শাশুড়ির কথা শোনানো এই প্রথম না। শুনতে শুনতে মিথিলার সহ্য হয়ে গেছে। সে চোখের পানি মুছে আকাশের দিকে তাকালো। বিড়বিড় করে বলল, আর কি কি করলে শাশুড়ির মন পাবো আল্লাহ, বলে দাও। দুপুরের ডাল ভুনা রান্না হয়েছিল। খাওয়ার পর যতটুকু বাকি ছিল ওইটুকু দিয়ে ডাল পুরি বানাতে বসলো মিথিলা। বিকালের নাস্তা সবার জন্য। শাহানা বেগম ঘরে বসে বসে তাসবিহ পড়ছেন। এদিকে মিথিলার বাচ্চাটাও আবার জ্বর এসেছে। বাবুকে ঘরে শুইয়ে নাস্তা বানাচ্ছিল সে। তার শাশুড়ির কানে বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছায় না। মিথিলা তাড়াতাড়ি করে নাস্তা বানাচ্ছিল, ঠিক তখনই অঘটনটা ঘটল। ডুবো তেলে পুরি দেওয়ার সময় অসাবধানতায় হাতে তেল ছিটকে এলো। মিথিলা চোখটা বন্ধ করে নিল। না, সে গগন বিদারী চিৎকার করেনি। শাশুড়ির কর্ণকুহরে ওহ আওয়াজটাও যেন না পৌঁছাতে পারে, সেই প্রসেসটাই ব্যস্ত ছিল। হাত জ্বলছে অনবরত। পানির ট্যাপের নিচে কিছুক্ষণ ধরে রাখলো। জ্বালা কমছেই না। টুথপেস্ট লেপটে দিল। এবার কিছুটা আরাম বোধ করলো মিথিলা। সবগুলো পুরি বানিয়ে ঘরে আসলো সে। মুঠো ফোন বের করে ইমনকে ফোন করলো। ইমন তখন বন্ধুদের সাথে আড্ডায় মত্ত। স্ত্রীর ফোন পেয়ে খানিকটা বিরক্ত হলো সে। বিরক্ত হওয়ার কারণও আছে। মেয়ে মানুষের বিকাল হলেই এটা সেটা খেতে ইচ্ছে করে। সে ভাবছে মিথিলারও হয়তো ইচ্ছে করেছে। ইমন বেকার। ইন্টার পাশ করার পর আর পড়াশোনা করেনি। ছেলে খারাপ হয়ে যাবে ভেবে মা বাবা বিয়ে করিয়ে দেয়। কিন্তু মিথিলা ছিল ইমনের বিপরীত। পড়াশোনায় খুব ভালো ছিল। ইন্টার প্রথম বর্ষের পরীক্ষায় পরপর বাবা মা ইমনের সাথে বিয়ে দিয়ে দেয়। ইমনের বাজে কোনো স্বভাব নেই, এই দিকটাতে সে মিথিলার বাবা মার মনে জায়গা করে নেয়। শুরুতেই সবকিছু ঠিকঠাকই ছিল। সমস্যা দেখা দেয় মিথিলার ছেলে হওয়ার পর। ছেলের সিজারের সময় মিথিলার বাবা মা অর্থনৈতিক সমস্যায় পড়ে। মেয়ের চিকিৎসা বাবদ মাত্র 10,000 টাকা খরচ করতে পারে। বিষয়টা শাহানা বেগমের চোখে লাগে। ছেলেকে ফুসলিয়ে মিথিলার বিরুদ্ধে নিয়ে আসে। মিথিলার স্বামী যে তার কষ্টে কাঁদত, সেই স্বামীও পর হয়ে গেল। মিথিলাকে আর পড়তে দিল না। যদি মিথিলা তার থেকে উপরে উঠে পড়ে, এই ভয়ে। ইমন কল রিসিভ করলো। মিথিলা ব্যথাতুর গলায় বলল, একটা বার্ন ক্রিম আনতে পারবেন?
কার কি পড়লো? আমার হাত পুড়ে গেছে অনেকখানি। কিভাবে হাত পুড়লো? তার এ টু জেড বলল মিথিলা। ইমন তখন মিনমিন সুরে বলল, আমার কাছে তো টাকা নেই। মিথিলা লম্বা নিঃশ্বাস ত্যাগ করলো, বিনা শব্দ করে কলটা কেটে দিল। মাগরিবের আজান দিবে একটু পর। মিথিলার শ্বশুর মসজিদে যাবেন, বাসায় অজু করতে এসেছে। মিথিলার শাশুড়ির কাছে গেল, তিনি তখনও তসবিহ পড়ছিলেন। মিথিলা ভয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শাহানা বেগম মিথিলাকে দেখে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? মিথিলা ইতস্ত বোধ করে বলল, নামাজ পড়ে আসার সময় আব্বাকে একটা বার্ন ক্রিম আনতে বলবেন। আবার কি পুড়েছো? মিথিলা হাত সামনে বাড়িয়ে দেখিয়ে বলল, হাতটা পুড়িয়ে ফেলেছি। শাহানা বেগম কিছু বললেন না, শুধু কপাল কুঁচকে রাখলেন। এটা তার স্বভাব, মিথিলা এতে অভ্যস্ত। সে নিঃশব্দে ঘরে চলে আসলো, নামাজ পড়লো, বাবুকে দুধ বানিয়ে খাওয়ালো। এর মধ্যে মিথিলার শ্বশুর মসজিদ থেকে ফিরে আসলেন। ইমনও মিথিলার হাত পোড়ার কথা শুনে বাসায় আসলো। স্বভাবগতভাবে নাস্তা করার জন্য মিথিলা ও ইমন শাশুড়ির ঘরে গেল। মিথিলা ভাবলো এই সুযোগে ক্রিম পড়ার স্থানে লাগিয়ে নিবে। নামাজ পড়ার পরও শাহানা বেগম তসবিহ পড়ছিলেন। মিথিলা বাচ্চাকে কোলে রেখেই শ্বশুর ও স্বামীকে পুরী পরিবেশন করলেন। এক ফাঁকে শ্বশুরকে প্রশ্ন করলেন, আব্বা ক্রিম আনছেন? মিথিলার শ্বশুর বেশ অবাক হলেন, কিসের ক্রিমের কথা বলছে মেয়েটা? বিস্ময়ের সুরে পাল্টা প্রশ্ন করলো, কিসের ক্রিমের কথা বলছো? মিথিলা শাশুড়ির দিকে তাকালো। শাহানা বেগম জায়নামাজ ভাঁজ করে রাখার মাঝেই বললেন, তোমার শ্বশুরকে আমি ভুলে গেছি। মিথিলা প্রত্যুত্তরে আর কিছুই বলল না। ইমনের বিষয়টা খারাপ লাগলো। বেকার ছেলেকে প্রতি মাসে হিসাব করে টাকা দেয় তারা। এই টাকাতে মাসের শেষে টেনে টুনে চলে সে। ঘরের বাজার মিথিলার শ্বশুর করে, ঔষধপাতিও তিনি কেনেন। ইমন ভেবেছিল বার্ন ক্রিমও নিয়ে আসবে। ইমন নীরবতা ভেঙে বলল, কিভাবে এতটুকু পড়লো? ধ্যান কোথায় ছিল তোমার? বইয়ের জন্য ছেলের আহ্লাদ করতে দেখে শাহানা বেগম তেতে উঠলেন। মিথিলা উত্তর দেওয়ার পূর্বেই উনি বলতে শুরু করলেন, সব ইচ্ছে করে করেছে তোর বউ। কাজ করতে কষ্ট লাগছে বুঝছস? আমাকে পাইছে এক বান্দি, সারাদিন কামলার মতো খাটাইবো আর তোর বউ সারাদিন বসে থাকবো। কোনো অজুহাত পাচ্ছিল না তো হাত পোড়ালো। শাশুড়ির বক্তব্য শুনে মিথিলার চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। মানুষ নিকৃষ্ট মনোভাবের হয়, তাই বলে এত নিচু মনোভাব? সে তো ইচ্ছে করে পড়েনি। ইমনও চুপ হয়ে গেল। দেখা গেল আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে শাহানা বেগম নিজেই ঘর ছেড়ে বের হলো। বেলুন পিঁড়ি নিয়ে ঠান্ডা পানি দিয়ে আটাগুলো গুলতে শুরু করলো। মিথিলা জানে এই মুহূর্তে শাশুড়িকে মাফ না ফেরালে বড় সড়ো কোনো কিছু ঘটিয়ে ফেলবে। বাবুকে ইমনের কোলে দিয়ে এগিয়ে আসলো মিথিলা, চোখের পানি মুছে বলল, আম্মা আমি করতে পারবো, এটুকু তো পুড়েছে, একটু জ্বলবে পরে ঠিক হয়ে যাবে, দেন আমি রুটি বানাই। শাহানা বেগম চিল্লাতে থাকেন, হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আমার কাজ করতে গেলেই তোমার সব সমস্যা শুরু হয়ে যায়। মিথিলা শাশুড়ির কথা শুনলো না, আগের মতোই জোর করতে করতে লাগলো। এবার সাহারা বেগম ক্ষিপ্র হয়ে মিথিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফলস্বরূপ পোড়া জায়গায় আবারও ব্যথা পেল। মিথিলার শ্বশুর শান্ত মেজাজের মানুষ, বউকে খুব ভয় পায়। বিবাহিত জীবনের 50 বছর বউয়ের কথা মতো উঠতে বসতে হয়েছে তার। এই বয়সে এসেও একই কাজ করেন। পরের মেয়ের ওপর হাত তোলা পছন্দ করেন না তিনি। শাহানা বেগমকে হাত উঠিয়ে বলেন, নিজে দোষ করছো, আর এই মেয়ের গায়ে হাত তুলছো কেন? শাহানা বেগম হাত ঝাড়া দিয়ে আটার বয়ামটা উঠিয়ে নিচে ফেলে দিলেন। রুটির পিঁড়ি দিয়ে নিজের মাথায় আঘাত করতে লাগলেন। ইমন বাবুকে কোলে নিয়ে মায়ের হাত থেকে পিঁড়ি সরিয়ে ফেলল। মিথিলা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এক হাতে পোড়া নিয়ে এত বড় ঝগড়ার সৃষ্টি হয়ে গেল। মিথিলার শ্বশুর সহ্য করতে না পেরে হাত তুলতে গিয়েও থেমে গেলেন। তা দেখে শাহানা বেগম বিলাপের সুরে বলতে লাগলেন, এই মেয়ের জন্য আমাকে মারতে আসলেন? আমি এই জীবন আর রাখবো না। পরের মেয়ের জন্য আমার কথা শুনলেন? আমি আজই মরে যাব, আজই। বলতে বলতে ঘরে ঢুকে দরজাটা আটকে দিলেন শাহানা বেগম। এত দ্রুত উনি এমন একটা কাজ করবেন উপস্থিত কেউই ভাবতে পারেনি। মিথিলা দৌড়ে আসলো, দরজা কিছুক্ষণে কষাঘাত করলো, কিন্তু লাভ হলো না। মিথিলার স্বামী ও শ্বশুরকে কিছু করতে বলল। তারা দৌড়ে গেল বাহিরে, পাড়া প্রতিবেশীকে খবর দিতে।
একমাত্র বাচ্চাকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে মিথিলা। পাশের ঘরেই শাশুড়ি আহাজারির শব্দ কানে আসছে তার। শাহানা বেগম দরজা আটকে বসেছিলেন। নিজের ক্ষতি করার মতো মানুষ উনি না। মিথিলার মামা শ্বশুর এসেছে বিচার করতে। ভাইয়ের কাছে বিলাপের সুরে স্বামী ও ছেলের নামে নালিশ করছেন শাহানা বেগম। মিথিলা ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তার বাবাকে কল করেছিল, জানিয়েছিল তখনকার পরিস্থিতি। এও বলেছিল যে তার শাশুড়ি গলায় ফাঁসি নিতে যাচ্ছিল। কি করবে সে? মিথিলার বাবা আসতে চাইছিল, কিন্তু যখন সে দেখতে পেল শাহানা বেগমের ভাই এসেছেন, পুনরায় কল করে আসতে নিষেধ করে দিয়েছিলেন। এমন চুপচাপ মায়ের অভিযোগ শুনে যাচ্ছে, তার বাবাও চুপচাপ। এক পর্যায়ে শাহানা বেগমের ভাই বলে উঠল, বয়স তো শেষের পথে ভাই সাহেব, সংসারের কাজকর্মের প্রতি না তাকিয়ে জায়নামাজে বসে থাকেন। মিথিলার শ্বশুর কথা বাড়ালো না। এমনিতেও কম বেশি কিছু করেন না তার স্ত্রী। এ কথা হজম না করলে দেখা যাবে শেষ বয়সে এসে না খেয়ে কষ্ট করতে হবে। শাহানা বেগম স্বামীর মৌনতা দেখে আশকারা পেয়ে গেলেন। বিলাপের সুরে বলতে শুরু করেন, ভাইরে, কাকে পেটে ধরলাম? নিজের সন্তানও আজ আমার কথা শোনে না। বইয়ের একটু হাত পুড়েছে বলে আমাকে কথা শোনালো। আমি যে সারাদিন কাজ করি, একবারও তো ফিরেও দেখে না। শাহানা বেগম ভাই এবার ইমনকে বকতে থাকলো, কি বেডা হইলা, বইয়ের কষ্ট বোঝো কিন্তু মায়ের কষ্ট বোঝো না। ইমন কিছুই বলল না। মিথিলা ভেবেছিল আজ ইমন কিছু হলেও বলবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। মিথিলাকে আর ঔষধ এনে দেওয়া হলো না। মিথিলাও দ্বিতীয়বার আওয়াজ করলো না। এক রাত্রির জ্বালাপোড়া সহ্য করে পরের দিনই ঠিক হয়ে গেল। ফর্সা হাতে ফোস্কা পড়ে দাগ হয়ে গেল মিথিলার হাতে। হাতের ঘা শুকিয়ে গেলেও মনের ঘা তাজাই রইল। মিথিলার বাচ্চাটাও আস্তে আস্তে বড় হতে লাগলো। ও হ্যাঁ, মিথিলার ছেলে বাচ্চা, যার নাম এহসান। নামটা মিথিলাই রেখেছে। শ্বশুরবাড়িতে তার প্রতি কারোর দয়া না থাকলেও সন্তানের যেন তার ওপরে দয়া থাকে। মিথিলার জীবনে আরেকটি করুণ ঘটনা হলো, আতুর ঘরে 40 দিন পার হয়নি তখন মিথিলার। এহসান হওয়ার পর শাহানা বেগম মিথিলাকে তেল মশলাবিহীন খাবার রান্না করে খাওয়াতো। বাবু পেটে থাকা অবস্থায় শাহানা বেগম বলেছিলেন, আতুর ঘরে থাকা অবস্থায় মিথিলা কোনো কাজই করতে পারবে না। শাহানা বেগম কাজ করতে দিবেই না, কেননা আতুর ঘরে থাকার সময়টা অপবিত্র। এই অবস্থায় মিথিলা প্লেট পাতিল ধরলে শাহানা বেগম সেই প্লেট পাতিল আর ব্যবহার করবেই না। অগত্যা মিথিলা রান্নাঘরের দিকে পা বাড়ায়নি। মিথিলার মা এহসানের 10 দিন পর্যন্ত এই বাড়িতেই ছিল। মিথিলার শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে দেয়নি। তখন বলেছিল, আমার একটা মাত্র ছেলের সন্তান আমার বাড়িতেই হবে। মিথিলার বাবা মা জোর করতে পারেনি। এহসানের বয়স তখন 5 দিন। হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় তাদের। মিথিলার মাও মেয়ের সাথে আসেন। সেই রাত্রিতেই মিথিলার মাকে তার শাশুড়ি আলু ভর্তা দিয়ে ভাত দেয়। মিথিলার মা সানন্দে তা খেয়ে নেয়। কি ভাবনাই আসছে না, এটা কোনো ব্যাপার হলো? কোনো ব্যাপার না। আসল ব্যাপারটা পরের দিন চোখে লাগে। মিথিলাও কষ্ট পেল। পরের দিন যখন দেখতে পেল শাহানা বেগম রাতের বাসি আলু ভর্তা দিয়ে সকালেও মিথিলার মাকে ভাত খেতে দিয়েছে। চোখ বন্ধ করে মিথিলার মা ভাত গিলে নিয়েছিল। সেদিন দুপুরে নিজ বাড়িতে চলে গিয়েছিল। যাওয়ার সময় বলেছিল, মারে, সহ্য করে নে, দুধ দেওয়া বাছুর লাথি দেওয়াও ভালো। আজ কষ্ট করছিস তো, একদিন ঠিকই সুখ থাকবে। পরের দিন থেকে মিথিলার কপালে শনির দশা নেমে আসে। দিনের পর দিন তেল মশলা ছাড়া খাবার, খাবার দেওয়ার সময় চোখ মুখ অন্ধকার করে রাখা। শাশুড়ির এমন আচরণ সহ্য করতে না পেরে আতুর ঘরে থাকা অবস্থায় রান্নার কাজে হাত লাগায়। আশ্চর্যের বিষয় হলো, সেই সময় শাহানা বেগমের অপবিত্রের ব্যাপারের কথা আর ওঠায়নি। মিথিলা সেদিন বুঝেছিল সুখ তার কপাল ছেড়ে চলে গেছে। এহসানের বয়স 28 মাসে পড়ল। ছোট বাচ্চাদের ঘুমের নির্দিষ্ট রুটিন থাকে, এহসানেরও আছে। সকাল 6টায় ঘুম থেকে উঠলে ঘুমায় সকাল 10টায়। আজও তাই হলো। মিথিলা এহসানকে ঘুম পাড়াচ্ছে, এমন সময় মিথিলার শ্বশুর ছোট মাছ নিয়ে আসলো। মিথিলা ভাবলো ছেলেকে ঘুম পাড়িয়ে সে মাছ কেটে নেবে। ইমনও বাসায় ছিল। সে পাশে শুয়েই মুঠো ফোনে গেম খেলছে। মিথিলা টুকটাক গল্প করছে স্বামীর সাথে। শাহানা বেগম বাহিরে ছিল। বাড়ির পাশের এক টুকরো জমিতে ফসল চাষ করেন তিনি। সময়টাও ভালো কাটছিল মিথিলার।
প্রায় 5 মিনিট পর মিথিলার শাশুড়ি বাড়িতে আসলো। বারান্দায় মাছ দেখে রাগে গজগজ করতে করতে দরজা খুললো, যার ফলে ঘুমন্ত বাচ্চা সহ মিথিলাও ভয়ে লাফিয়ে উঠল। শাহানা বেগম দরজা খুলে রাগান্বিত সুরে বলল, তুই আজই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। তোর মতো মেয়েকে আমার ছেলের বউ হিসাবে আর রাখবো না। ইমনকে আজও নীরব থাকতে দেখে মিথিলা এই প্রথম মুখ খুলল। আপনার ছেলের মতো বেকার ছেলেকে কেউই বিয়ে করবে না। মেয়েরা কোনো মেরুদণ্ডহীন কাপুরুষকে বিয়ে করতে চাইবেও না। শাহানা বেগম হা হুতাশ করে বাড়ি মাথায় তুলে ফেললেন। কিছু সময়ের মধ্যেই এহসানকে খাটে শুইয়ে রেখে মিথিলা বের হয়ে আসলো। পাড়া প্রতিবেশী একত্রিত হলো। শাহানা বেগম বিলাপ করছেন, আমার ছেলে লাখে এক, চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আমার ছেলের জীবনে কোনো দাগ নেই। এই মেয়া বলে কি, আমার ছেলে বেকার? আরে ওই মেয়ে, ভাত কাপড় তোরে কে দেয়, আমার ছেলে নাকি আমরা? মিথিলা শান্ত সুরে বলল, আপনার ছেলের সাথে বিয়ে বসেছি আম্মা, আপনাদের সাথে নয়। একটা সন্তান হয়েছে। এখনো যেই মানুষটা কোনো কর্ম করতে পারেনি, তার সাথে আমি সংসার করছি বলে, অন্য কেউ না। এই বেজন্মা, আমার ছেলে কিছু করবে না। তুই থাকলে থাক, না থাকলে নাই। বুঝি তো, কে তোকে ফুসলাইয়া দিছে? তোর মা তো। সারাদিন ওই ফোনের ভেতরে ঢুইক্কা মায়ের থেকে কুমন্ত্রণা নিস, তাই না? আমি কি বুঝি না? মিথিলার পায়ের তলা থেকে মাটি সরে গেল। শেষ কবে মিথিলার ফোনে টাকা ঢুকানো হয়েছে মনেই নেই তার। সপ্তাহে একবারও যদি তার মায়ের কথা হয়, মিথিলা সেই বাহানা করে কলটা কেটে দেয়। কেননা সে তার শাশুড়িকে চেনে। মিথিলা মায়ের সাথে কথা বলার সময় প্রায় জানালার পাশে দাঁড়িয়ে থাকে তার শাশুড়ি। পাড়া প্রতিবেশীরা এক একজন জিজ্ঞাসা করছে, ব্যাপারখানা কি? শাহানা বেগম প্রতি উত্তরে বলল, মাছ রাইখা জমিদারের ধি দরজা আটকাইয়া বইসা আছে। আমি সারাদিন কাজ করতে করতে শেষ, আর এই ঝি সারাদিন দরজা আটকিয়ে কখন জামাইয়ের সাথে শুইব তাই ভাবে। পাড়া প্রতিবেশীরা ছি ছি করছে, কয়েকজন ঘৃণার চোখে তাকিয়ে আছে। ইমন ঘর থেকে বেরোলো, শাহানা বেগমের উদ্দেশ্যে বলল, বাবুকে ঘুম পাড়িয়েই মিথি মাছ কাটতে যাচ্ছে তো। তুমি সবসময় নিজে যা বোঝো তাই সঠিক মনে করো। শাহানা বেগম তেতে উঠলেন। তার হাতে সবজি কাটার কাঁচি ছিল, সেটা নিয়েই তেড়ে আসেন ওই গোলামের পুত। বউয়ের দোষ কত আর ঢাকবি? মা তো তোর আর কেউ না, তাই না? তোর বউ যে তোর নামে কত কথা শুনাইলো, তা শুনেও আমার দোষ দেখছিস? ইমনের গলার স্বর পরিবর্তন হলো। সে কাট কাট গলায় বলল, মিথিলা ভুল বলেনি আম্মা। বিয়ের পরেই বলেছিলাম ব্যবসার জন্য টাকা দিতে, আব্বা দিল না। তুমি বললা শ্বশুর বাড়ি থেকে টাকা এনে ব্যবসা কর। আমি টাকা কিভাবে আনি? শাহানা বেগম ছেলের কথা সহ্য করতে পারলেন না, তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেন। মিথিলার আজকের ঘটনা সহ্য হলো না। সে আজও বাবাকে কল করলো। তার বাবা খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার মানুষ। মেয়ের সংসার ভাঙতে নারাজ। উনি মিথিলার উকিল মাকে পাঠালেন এই বলে, আমি আসলে মেয়েকে নিয়ে চলে আসবো বিয়ান, ব্যাপারটা ভালো দেখাবে না। আপনি বুঝদার মানুষ, মেয়েকে বুঝিয়ে আসেন। আর আমার বেয়ানকে বলবেন আমার মেয়েকে যেন একটু বুঝিয়ে কথা বলে, রাগ করে কথা যেন না বলে। মিথিলার উকিল মা আসলেন। উনি সম্পর্কে মিথিলার চাচি শাশুড়িও। মিথিলা তখন কাঁদছিল। শাহানা বেগম তখন বিলাপ করছেন। ছোট যাকে দেখে বলতে শুরু করলেন, দেখ রে রুকাইয়া, কয়েকটা মাছ কাটতে বলছিলাম বউরে, আমারে যা নয় তাই বলে কথা শোনালো। রুকাইয়া বড় জায়ের সম্পর্কে সবকিছুই জানেন। উনি শাহানা বেগমকে ঘরে নিয়ে পানি খাইয়ে শুয়ে বলতে থাকলেন, এবার এও বলেন যে উনি মিথিলার বিচার করবেন। রুকাইয়া এসে দেখলো মিথিলা মাছ কুটছে, সেও হাত দিল। খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জেনে নিল। মিথিলা মায়ের মতো মমতা পেয়ে কান্না করে মনে লুকানো সুপ্ত কষ্টের কথাগুলো বলল, মা, আমা বলছিল না বিয়ের পর আমাকে পড়াবে? রুকাইয়া উত্তরে বলল, হ্যাঁ বলেছিল তো। তাহলে পড়ায়নি কেন? কেন পড়ার কথা উঠলে মিথ্যা বলে, আমি নাকি মায়ের থেকে কুমন্ত্রণা নেই, এটাও বলল আজ। শাহানা বেগম কান পেতে শুনল। বিছানা ছেড়ে সোজা মিথিলার ঘরে গেল। মিথিলার ঘরের টেবিলের ওপরে থাকা মোবাইলটা হাতে নিয়ে উঠোনে নিক্ষেপ করে বলল, এই ঝি, তোর মোবাইলে আমার সংসার বিনাশ করস, তাই মোবাইলটা আর আমি রাখুম না।
মাছ কাটা বাদ দিয়ে মিথিলা দাঁড়িয়ে পড়ল। তার চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। বিয়ের 1 বছর হয়ে গেল, কিন্তু বাচ্চা হইল না। এই মাইয়ার কোনো দোষ আছে নাকি? খবর আছো নিপা? একটু খবর নিছো? মেয়েদের মাসিকের সমস্যাটা সকলেই বিভিন্ন চোখে দেখে। মিথিলারও এই সমস্যা ছিল। মিথিলার বিয়ের 1 বছরের মাথায় এই কথা শুনতে হয়েছিল তার খালা শাশুড়ির কাছ থেকে। সেই দিন এত কষ্ট পেয়েছিল, ইচ্ছে করছিল মুখের ওপরে কয়েকটা কথা বলে দিতে। মিথিলা সেদিন ভদ্রতার খাতিরে চুপ করেছিল। সেদিন শাহানা বেগমও তাল মিলিয়েছিলেন বোনের সাথে। কুলসুমের ছেলের বউরে কোনো ডাক্তারের কাছে নিছিল রে, আমাদের বউটারেও নিয়ে যাব, সমস্যা পাইলে আগে থেকেই সমাধান হয়ে যাবে। আমার একমাত্র ছেলে, বংশের মানুষ লাগবে না। নাতি নাতনির মুখ দেখাতে না পারলে এমন বউরে দিয়ে আমি কি করুম? মিথিলা সেদিন বেশ অপমান বোধ করলো। পরের সপ্তাহেই সত্যি সত্যি তাকে নিয়ে ভালো গাইনি বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল শাহানা বেগম। মনের খসখসানিটা দূর করতে সারাটা সময় মিথিলার পাশে লেপ্টে থাকলো। প্রায় 7-8টা টেস্ট করানোর সময় মিথিলার মনে ভয় হচ্ছিল, ভাবনায় নানান রকম চিন্তা আসছিল। আল্ট্রাসোনোগ্রাফি করানোর সময়টাই মিথিলা একাই ছিল। সে ডাক্তারকে অনুনয় করে বলেছিল যেন রিপোর্টের কথা তাকে আগে জানানো হয়। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট আসলো আধা ঘন্টা পরে। মিথিলা সহ শাহানা বেগম ভেতরে গেলেন। মিথিলার শুকনো মুখখানা দেখে তখন ডাক্তার কিছু পেয়েছে কিনা সে জানে না। রিপোর্টে এসেছিল মিথিলার ডিম্বাণুতে সামান্য দাগ পড়েছে। শাহানা বেগম শোনার পর নাক মুখ কুঁচকে নিয়েছিল। ডাক্তার তখন মিথিলার দিকে তাকিয়েছিল। তার শুকনো মুখ দেখে হেসে শাহানা বেগমের উদ্দেশ্যে বলেছিল, খালা, কি হয়? শাহানা বেগম বিরস মুখে উত্তর দিলে, ছেলের বউ। বউয়ের তেমন কোনো সমস্যা নেই খালা, শুধু ডিম্বাণুতে হালকা দাগ পড়েছে, এটা কোনো সমস্যাই না, 1 মাস ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। শাহানা বেগমের যেন ডাক্তারের কথা বিশ্বাস হলো না। প্রতিউত্তরে বলল, বাচ্চা হইব তো? পরের মাসে সুখবর ইনশাল্লাহ আসবে খালা। তেতে মুখটা যেন শাহানা বেগমে বাড়িয়েছিলেন। সে যাত্রায় মিথিলা বেঁচে গিয়েছিল, কেননা তার শারীরিক কোনো সমস্যা ছিল না। পরের মাসেই এহসানকে সে তার গর্ভে ধারণ করে। তখন যদি সে গর্ভবতী না হতো, শাহানা বেগম সত্যি সত্যি ইমনের কাছ থেকে তাকে তালাক করিয়ে নিত। মিথিলারা 4 ভাই বোন। 3 বোন, 1 ভাইয়ের মধ্যে মিথিলা বড়। ছেলে চাইতে চাইতে 3 মেয়ের জন্ম দিয়েছিলেন মিথিলার মা। মিথিলার বিয়ের 3 মাস পর তার মেজ বোনের বিয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের 7 মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। মিথিলার বোন বাবার বাসায় চলে আসে। মেজ মেয়ের সাথে এমন ঘটনা ঘটার পর মিথিলার বাবাও চায়নি তার বড় মেয়ের সাথে এমন কোনো ঘটনা ঘটুক। তাই তিনি সর্বদা বলতেন মিথিলাকে ধৈর্য ধারণ করতে। মিথিলার বিয়ের সময় পাত্র নির্বাচনের বেলায় মিথিলার বাবা শুধু ইমনের সরলতা দেখেছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো তখন। বেকার জানা সত্ত্বেও এই 2 কারণেই বিয়ে দিয়েছিল মেয়েকে। বর্তমানে ছেলেরা যেখানে বাজে নেশায় আসক্ত থাকে, ইমন সেটা ছিল না। এছাড়াও ইমনদের বাড়ির অবস্থার দিক থেকে ভালো। এইসব বিবেচনা করেই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু কে জানতো মিথিলার কপালে এত দুঃখ থাকবে। বৈশাখ মাসের এক তপ্ত দুপুরে মিথিলা রান্না করছিল। গরমে একাকার অবস্থা। এহসানকে নিয়ে মিথিলার শ্বশুর বাইরে বসে আছে। এমন সকালে বেরিয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা বলে। মিথিলা এই ফাঁকে রান্না সেরে নিচ্ছিল। শাহানা বেগম আজ কবুতর রান্না করার জন্য বলেছেন। তরকারি কষিয়ে ঝোল দিয়ে ঘরে গেল মিথিলা। গরমে জবুথবু হয়ে বসলো সে। মাথার ওপরে পাখা চলছে। একটু পরপরই তরকারি দেখে আসছে সে। সেই সময় হিসাব করেই শাহানা বেগম ফোনে কারোর সাথে কথা বলছিল। জানালা দিয়ে যখন দেখলো মিথিলা বসে আছে, সে ফোনটা কেটে দিল। শাশুড়ি আসার আভাস পেয়ে মিথিলা উঠে দাঁড়ালো। দেখা গেল মিথিলা পৌঁছানোর আগেই শাহানা বেগম চুলার পাড়ে চলে আসলেন। হাঁটার পথে মিথিলাকে প্রতিবারের মতো কথা শোনাতে ভুললেন না। একটু কি রান্না করে ঘরে যাওয়া লাইগা পাগল হইয়া যায়। আমার লাকড়ি দিয়া রান্না করছি, চুলার পাড় থেকে সরি নাই, আমার শরীর কালা হইয়া যাইব তাই ভাবি নাই। আর এখন বউয়েরা একটু চুলার পাড়ে আসলেই কখন ঘরে যাইব তাই ভাবে।
মিথিলা শাশুড়ির কথা উপেক্ষা করে ওনার পিছু পিছু আসলো। মিথিলাকে চুলার পাড়ে এসে দাঁড়াতে দেখে শাহানা বেগম রেগে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে খালি হাতেই মাটির ঢাকনায় হাত রাখলেন। ফলস্বরূপ যা হওয়ার হয়ে গেল। গরম ঢাকনা ধরতে না পেরে নিচে পড়ে গেল। শাহানা বেগম দোষ দিলেন মিথিলার ওপর। মিথিলা শাশুড়িকে ধরে পেছনে নিয়ে আসতে চাইছিল, কিন্তু কিভাবে যেন তরকারি শাহানা বেগমের হাতের ওপরে পড়ে গেল। মিথিলা শুধু চিৎকার করে বলল, আম্মা, এটা কি করলেন? শাহানা বেগম তখন মিথিলার হাত ছেড়ে নিচে বসে পড়ল। চিৎকার করে কান্না করতে করতে বলল, আমার হাত পুড়ে গেল রে, ও মা গো, ও আল্লাহ, আমারে জ্যান্ত মাইরা ফালাইতে চাইছিল, কোন ডাইনিরে ঘরে আনলাম রে। স্ত্রীর বিলাপ শুনে মিথিলার শ্বশুর দৌড়ে আসলেন। মিথিলার কোনো কথা না শুনেই তাকে কথা শোনাতে শুরু করলেন। তোমার বাপকে আজই খবর দিব, তোমাকে যেন নিয়ে যায়। মনে রেখো, আমার নাতিরে নিয়ে যাইতে পারবা না। কত বড় সাহস, আমার বাড়িতে খাইয়া আমারে ক্ষতি করবার চাও? মিথিলা বারবার বলছে সে ইচ্ছে করে কিছু করেনি, কিন্তু তার কথা কেউ কানে নিল না। শাহানা বেগম তখনও বিলাপের সুরে কাঁদছে। এহসানকে মিথিলার কোলে দিয়ে শ্বশুর চলে গেল বার্ন ক্রিম আনতে। মিথিলা তা দেখে তাচ্ছিল্য হাসল। সবকিছু পরিষ্কার করতে করতে বেলা গড়িয়ে গেল। শাহানা বেগম দুপুরের খাবার খেলেন না, উল্টো মিথিলার বাবাকে ফোন করলেন জলদি আসার জন্য। মিথিলার বাবা আসলো বিকাল 4টায়। মিথিলা জানতো না তার বাবা আসবে। বাবা এসে সরাসরি মিথিলার ঘরে প্রবেশ করে প্রথম প্রশ্ন ছুড়ল, তুই কি করতে চাস? আমি যেন মরে যাই? মিথিলা তার বাবার আগমনে খুশি হবে নাকি বাবার প্রশ্ন শুনে খুশি হবে বুঝতে পারল না। সে অবাকের সুরে প্রশ্ন করলো, কি হয়েছে আব্বু? বেআইনের সাথে কি করছোস? মিথিলা যা বোঝার বুঝে গেল। সে কিছু বলবে তার আগেই শাহানা বেগম ঘরে আসলো। মিথিলার বাবাকে উদ্দেশ্য করে বলল, বেয়াই আসছেন? আসেন আসেন, আপনার মেয়ের কি করছে দেখা যান। মিথিলার বাবা একবার মেয়ের দিকে তাকিয়ে চলে গেলেন। মিথিলা চোখের পানি মুছে শাশুড়ির ঘরের দ্বারের সামনে দাঁড়ালো। মিথিলা শুনতে পেল শাহানা বেগম বলছে, দেখেন বিয়াই, আমার হাতটা দেখেন। আপনার মেয়ে ইচ্ছে করেই আমার হাতে তরকারি ফেলে দিয়েছে, আমার শখের মাটির ঢাকনাটাও ভেঙে ফেলেছে। মিথিলার বাবা সান্ত্বনার সুরে বলেন, আমি মিথিলার বিচার করতে আসছি, আপনি কান্না করবেন না বিয়ান। শাহানা বেগম কান্না থামালেন না। মিথিলার বাবা মেয়ের গালে 2টা থাপ্পড় বসিয়ে দিলেন। কেন বিয়ানের হাত পোড়ালো? গালে হাত রেখে মিথিলা উত্তর দিল, মা, খালি হাতে ঢাকনা ধরেছিল, গরম সহ্য করতে না পেরে ফেলে দিয়েছে। আমি তো মাকে বাঁচাতেই গিয়েছিলাম, কিন্তু কিভাবে কি হয়ে গেল? মিথিলার বাবা মেয়ের হাত ধরে শাহানা বেগমের সামনে নিয়ে দাঁড় করিয়ে বলেন, পায়ে ধরে মাপ চা। আমি মায়ের হাত পুড়াইনি তো। মিথিলা, মাপ চা, নয়তো তোর মাকে আমি আজকেই তালাক দিব। মিথিলা মাকে খুব ভালোবাসে, আর সে এটাও জানে তার বাবা সজ্ঞানে হোক বা রাগের মাথায় হোক, যা বলবে তাই করবে। মিথিলা চোখের পানি ফেলতে ফেলতে শাশুড়ির পায়ে লুটিয়ে পড়ল। শাহানা বেগম বেজায় খুশি হলো। লোকেদের দেখানো কাজ করতে শুরু করলো। এবার মিথিলার বাবার জন্য মিথিলাকে খাবার আনতে বলল। বাবা খায়নি, বরঞ্চ মিথিলা বলে গেল, যেন পরবর্তীতে তার নামে নালিশ যেন না শুনতে হয়। বাবার কথা রেখে আসছে সে। শ্বশুর বাড়িতে যাই ঘটুক না কেন, বাবার বাড়িতে কখন বলতে চায় না। সয়ে নিচ্ছে সে মিথিলার জীবন বৃত্তান্ত লেখার শত শত। কিছুদিন পর ইমনের সুবুদ্ধি হলো। স্ত্রী ও সন্তানের ভবিষ্যতের কথা ভাবতে শুরু করলো। ইমন বাবা মায়ের সমর্থন ছাড়াই সামনে আগালো। চাচার বন্ধুর কাছে 6 মাস ফার্মেসির কাজ শিখলো। শেষে কয়েক মাসের ট্রেনিং নিয়ে দোকান দেওয়ার জন্য প্রস্তুতি নিল। ঔষধ কিনতে গেলে টাকার প্রয়োজন হবে। ইমন ও মিথিলা চিন্তায় পড়ে গেল, কিভাবে টাকার বন্দোবস্ত করবে। শাহানা বেগম ছেলেকে খুব ভালোবাসেন। ওনার বিয়ে 2 যুগ পরে ছেলের জন্ম। পরবর্তীতে তাদের আর কোনো সন্তান হয়নি। এই বয়সে এসেও সংসারের কর্তৃত্ব হারাতে চায় না শাহানা বেগম। তিনি মনে করেন পরের মেয়েকে আশকারা দিলে কর্তৃত্ব ছিনিয়ে নিবে। মিথিলার মনে হয় না শাহানা বেগম জীবিত থাকা অবস্থায় কোনোদিনও তার মাথায় স্নেহময় হাত রাখবে। ফার্মেসির ঔষধের জন্য টাকার প্রয়োজন। ইমনের কাছে তখন জমানো কিছু টাকা ছিল। সে ভেবেছিল সেই টাকা দিয়েই অল্প ঔষধ কিনে আনবে। শাহানা বেগম বিষয়টা জেনে কিছু ভাবলেন। একদিন সকালে মিথিলা রুটি বানাতে বসলো। শাহানা বেগম পানের বাটা নিয়ে পাশে এসে বসলেন।
ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করলেন, জামাইয়ের অসময়ে বউয়েদের পাশে থাকতে হয়। তোমার বাপের বাড়ি থেকে না পারো, না হয় নানার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসো। মিথিলা অপ্রস্তুত হলো। সে ভাবতে পারেনি তার শাশুড়ি এইভাবে টাকা আনতে বলবে। মিথিলা দেখলো তার সামনে আর কোনো পথ নেই। কয়েকদিন পর ইমনকে সাথে নিয়ে শাহানা বেগম ঠিকই মিথিলার নানার বাড়ি গেল। সেখান থেকে 1000 20 মতো টাকা ধার করে আনলো। অথচ 6 মাস আগে মিথিলার শ্বশুর জমি বিক্রি করেছেন। সেখানে ইমন একমাত্র ছেলেরও অধিকার আছে, কিন্তু মিথিলার শ্বশুর শাশুড়ি সেই টাকা দিল না। মিথিলা ইমনকে বলেছিল, জমি বিক্রির টাকা থেকে কিছু টাকা নিয়ে ঔষধ আনা যায় না। ইমন প্রতিউত্তরে বলেছিল, তারা জীবিত থাকা অবস্থায় আমাকে তাদের টাকায় ব্যবসা করতে দিবে না। মিথিলার মাঝে মাঝে মনে হয় ইমন তার বাবা মায়ের নিজের সন্তান নয়। অনেকের কাছে শুনেছে ইমন নাকি তাদের পালিত সন্তান। বিষয়টা সত্যতা নিশ্চিত করতে সে একদিন শাশুড়িকে জিজ্ঞাসা করেছিল। শাহানা বেগম সেদিন অনেক কটু কথা শুনিয়ে দিয়েছিল। ফার্মেসিতে ক্রয় বিক্রয় ভালোই চলছিল। উদ্বোধনের দিনই মিথিলার বাবা এসেছিল। মেয়ের জামাইয়ের সুবুদ্ধি দেখে ঘন্টা খানিকের প্রশংসাও করেছিল। বলে না, সুখ সবার দ্বারে আসে না। মিথিলার কপালেও সুখ ধরা দিয়েও ধরা দিল না। প্রায় 1 সপ্তাহ পরের কথা, একদিন সন্ধ্যায় মিথিলার শ্বশুর জরুরি কাজে ডাকেন ইমন ও মিথিলাকে। ইমন দোকানটা বন্ধ করে 8টায় বাড়ি ফিরে আসলো। দুজন মিলে শ্বশুরের সামনে গেলে উনি বলতে শুরু করলেন, খালপাড়ের জমি এমনিতেই পড়ে আছে, সেখানে বাড়ি করুম। ইমন, তোর দোকান করা লাগবে না, আমি বুড়ো মানুষ, দৌড়াদৌড়ি করতে পারি। আর সব বাদ দিয়ে বাড়ির পেছনে দৌড়া। আশ্চর্যজনক ব্যাপার হলো, ইমন রাজিও হয়ে গেল। পরের দিন মিথিলার বাবার কানে দোকান ছেড়ে দেওয়ার কথা চলে গেল। উনি বাড়িতে আসলেন না। রাতে ইমনকে ডেকে আনলেন। ইমনের সাথে কথা বলেন, বাবা, দোকান ছেড়ো না। তুমি বাড়ির একমাত্র ছেলে, বাড়ির কাজ করতেই হবে। তুমি কাজ করো, সন্ধ্যায় না হোক দোকানে বসবে। ইমন শ্বশুরকে হ্যাঁ না কিছুই বলেনি, কিন্তু বাসায় ফিরে মিথিলার উপরে রাগ খাটালো। শ্বশুর শাশুড়ির সামনে মিথিলাকে ডেকে বলতে শুরু করলো, তোমার বাবা কে, যার কথা আমার শুনতে হবে? আমি দোকান করব কি করব না তাকে কোনো জবাবদিহিতা করতে হবে। ও তোমার বাবা চাই যেন আমি সারা দিন রাত খেটে খুঁটে মরি, তাই তো? কত বড় সাহস! আমার বাবা মা যেখানে আমাকে কিছু বলে না, সে কোন জায়গায় মাতব্বর আমাকে উপদেশ দেয়? মিথিলা বলল, আমার বাবা তোমারও বাবা, উনি তোমাকে খারাপ উপদেশ দেয়নি, বউ বাচ্চা আছে, তাদের কথা চিন্তা করতে বলেছে। মিথিলার কথা কেড়ে নিলেন শাহানা বেগম। উচ্চ আওয়াজে বলেন, বউ বাচ্চা মানে কি? আমরা তোমার পেছনে খরচ করি না? 3 বেলা যে ভাত খাচ্ছ, তার কার কামাই খাচ্ছ? আর একবার আমার ছেলের কাজকর্ম নিয়ে বলবা তো বাড়ি থেকে বের করে দিব। শাশুড়ির কথা শেষ হতেই শ্বশুর কথা শোনালো। মিথিলা সেদিন সারা রাত কান্না করেছে, ঘুমায়নি। নতুন বাড়ির কাজ শুরু হয়েছে। ইমন লোকসান করে দোকান ছেড়ে দিল। তিনজনই নতুন বাড়িতে চলে যায়। মিথিলা একা হাতে সংসার বাচ্চা সামলাতে শুরু করলো। সেদিনের পর থেকে ইমনের সাথেও মিথিলার দূরত্ব বেড়ে গেল। প্রয়োজন ছাড়া মিথিলা কথা বলে না, ইমনও তেমন কথা বলে না। সারাদিন পর বিকালে বাড়িতে আসলেও মিথিলাকে দেখেও দেখে না। ইচ্ছে হলে বাহিরে চলে যায়, রাত করে আড্ডা দেয় বন্ধুদের সাথে। এভাবেই চলছে মিথিলার সময়। কয়েক মাস পরের ঘটনা, ইমনের তখন 5,000 টাকার খুব প্রয়োজন হয়। বাবা মায়ের কাছে না চেয়ে মিথিলার কাছে চাইলো। সে টাকা কিভাবে দিবে? শ্বশুর বাড়ি থেকে কোনোদিনও হাত খরচের টাকা পায়নি। ইমন মিথিলার হাত ধরে বলেন, বাবার কাছ থেকে এনে দাও না। মিথিলা প্রথমে অমত করলো, পর মুহূর্তে ইমন ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে ফেললো। মিথিলা তার মায়ের কাছে টাকা চাইলো। আমরা সবসময় সে সাহায্য তেমন পাই না। অর্থ সম্পদ সবসময় একই থাকে না। সব সময়ের মতো মিথিলার মা এবারও কোনো সাড়া দিল না। এতে করে মিথিলার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত চলে আসলো। টাকা না দেওয়ায় ব্যাপারটা নিয়ে ইমন প্রথমে কোনো পদক্ষেপ নিল না, কিন্তু কয়েকদিন পর মিথিলার বাবা দাওয়াত দিলে ইমন যেতে অবজ্ঞা করলো। শাহানা বেগম কারণ জিজ্ঞাসা করে বলল, ওই বাড়িতে আমরা কেউই যাব না, ওরা আমাদের লোভী পরিবার বলছে। ইমনের কথাটা সম্পূর্ণ মিথ্যা ছিল। ইমন কোনো মিথ্যা বলল আজ পর্যন্ত মিথিলা জানে না। ইমন কথায় কথায় টাকার কথাও বলল। শাহানা বেগম শোনার পর মিথিলাকে এমনি এমনি ছেড়ে দিল না। উনি মিথিলাকে সব কাজ করতে নিষেধ করে দিলেন।
রান্না করতে গেলেও কথা শুনিয়ে দেন। রাগে গজগজ করতে বলেন, তোর বাবা মার কি এতটুকুও সামর্থ্য নাই? 5,000 টাকা তো চেয়েছিল, 5 লাখ তো আর নয়। এভাবে আমার ছেলেরে অপমান করলো। তোর কোনো কাজ করতে হবে না, যা এখান থেকে। তোর হাতের রান্না খাওয়া মানে বিষ খাওয়া। মিথিলা শাশুড়ির কটু কথা সহ্য করতে পারল না। মিথিলা তার বাবাকে ফোন করে রাগান্বিত সুরে বলল, 5,000 টাকাই তো চাইছিল, যদি দিতে তাহলে আমাকে এত কথা শুনতে হতো না। মিথিলার বাবা অপর পাশ থেকে বলেন, কবে চাইছিলাম মা? আমি তো জানি না। মিথিলা বুঝতে পারলো তার মা তার বাবাকে টাকার কথা জানায়নি। মিথিলা আবারও বলল, মা তোমাকে বলিনি? মা কেন এমন করলো? মিথিলা কাঁদছে। তার কান্নাতে শক্ত বাবার মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মেয়েদের বাবার বাড়িকে শ্বশুর বাড়ির লোকজন টাকার ব্যাংক ভেবে বসে। 2 ঈদে একটা কাপড়ের রং ফ্যাকাশে হলেও কথা শোনায়, বলে নিম্নমানের কাপড় দিয়েছে। 1 ঈদে কাপড় না দিলে টানা কথা শোনাতে হয়। মিথিলার বাবা ফোন কেটে মিথিলার শ্বশুরকে ফোন করলো। ভদ্রভাবে অনেক কথা বলল শ্বশুরকে। সেদিন মিথিলার শ্বশুর মিথিলাকে যা বলে কথা শোনালো, চারিদিকে এত চাপ মিথিলার সহ্য হলো না। সে ইমনের কাছে গেল। ইমন দুপুরের খাবার খাচ্ছিল। মিথিলা চোখের পানি মুছে ইমনের সামনে এসে বলল, তুমি কি চাও বলো আমাকে। ইমন বিরক্ত হলো, খাওয়ার মাঝে কথা বলার জন্য নাকি মিথিলার প্রশ্ন এড়ানোর জন্য। মিথিলা পুনরায় বলল, 5,000 টাকার জন্য তোমার আমার সাথে বাজে আচরণ করছো? সহ্য করতে না পারলে মরে যাও। মিথিলা তখন কি হলো জানে না। সে ইমনের কথা অনুসরণ করলো। আলমারি থেকে নতুন সুতি কাপড় বের করে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল। ইমন সব দেখেও দেখলো না। মিথিলা তখন ইমনের উদ্দেশ্যে বলল, এছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি। মাথার উপর যান্ত্রিক পাখা অনবরত ঘুরছে। কিছুক্ষণ আগেও সেখানে ঝুলে থাকার জন্য তৈরি হচ্ছিল মিথিলা। শেষ সময়ে সন্তানের কথা ভেবে ডুকরে কেঁদে উঠল সে। সন্তানকে বুকে জড়িয়ে শুয়ে থাকল সন্ধ্যা পর্যন্ত। মিথিলার মতো কিছু মেয়েরা আছে যারা পরিবারের বড় মেয়ে হয়ে থাকে। তারা সারা জীবন ত্যাগ করেই যায়, হোক সেটা জীবনের জন্য অথবা পোশাকের জন্য। ছোটবেলা থেকেই মিথিলা তার মাকে অত্যাচারিত হতে দেখে এসেছে তার দাদির দ্বারা। মিথিলার মা ধৈর্য ধরে থাকত, ফলস্বরূপ এখন উনি সুখী। মিথিলাকে তার মা নিজের দিকটা দেখিয়ে ধৈর্য ধরে রাখতে বলছে তাকে। মিথিলাও এতদিন তাই করে আসছে। আজ ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল, তাই তো অমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। মিথিলার দিন খুব বিরহে কাটতে লাগল। স্বামীর ঘরই মেয়েদের আসল ঠিকানা। বিয়ের পর বাবার বাড়ি মেয়েদের অস্থায়ী ঠিকানা হয়ে যায়। বাবার বাড়িতে তারা 2 দিনের মেহমান হয়ে বেড়াতে যায়। মিথিলা নিজের ভাগ্যকে মেনে নিল। মায়ের কথা মেনে পড়ে থাকল শ্বশুর বাড়ি। একদিন তো ভাগ্য তার সহায় হবে। সেদিনের অপেক্ষায় রইল। শাহানা বেগম ভালো হওয়ার মানুষ নন। চুন থেকে পান খসলেই গালমন্দ করেন মিথিলাকে। এই তো সেদিনের কথা, বেগুন ভাজি ও ছোট মাছ রান্না করতে বলেছেন শাহানা বেগম। আলু, বেগুন ও মাছ মাখিয়ে বসিয়ে দিল মিথিলা। শাহানা বেগম উকি দিয়ে পানির পরিমাপ দেখে বলতে শুরু করলেন, তোমার কি আক্কেল জ্ঞান নাই বউ? এত ঝোল কেউ ছোট মাছে দেয়? পারো তো শুধু মাতব্বরি করতে। আমাকে একবারও জিগাইছিলা? তোমার বাপের বাড়ির মানুষ কি রান্নাটা পর্যন্ত শিখাইয়া দেয় নাই? মিথিলা তরকারির ঝোল দেখল, পরিমাণ মতোই তো হয়েছে। তবে কি শাহানা বেগম আজও তাকে বিনা দোষে দোষারোপ করতে আসছে? মিথিলা তরকারির ঢাকনা খুলে দিয়ে বলল, ঢাকনা খুলে দিয়েছি আম্মা। বাষ্প বের হতে হতে পানি শুকিয়ে যাবে। আমাকে শিখাইতে আইছ? তরকারি লুতালুতা হইয়া যাইব। অন্যদিন হলে মিথিলা চুপ করে থাকত, কিন্তু আজ আওয়াজ তুলল, আপনার পাতে তরকারি দিতে পারলেই তো হয়। তখন না হয় শক্ত না তুলতুলা দেখে নিবেন। শাহানা বেগম অসন্তুষ্ট হলেন। মিথিলার কথার প্রত্যুত্তর করতে পারলেন না। কী বা বলবেন, কথাটা তো মিথিলা মিথ্যা বলেনি। শাশুড়িকে এই প্রথম সঠিকভাবে জবাব দিতে পেরে মিথিলার মন শান্ত হল। সে আবারও রান্নার কাজে মন দিল। এহসানের বয়স এখন 1.5 বছর। আধো আধো কথা বলতে শিখেছে বাচ্চাটা। মা, বাবা, দাদা, দাদি বলতে পারে সে। মা বলে যখন ডাকে মিথিলার সব কষ্ট শেষ হয়ে যায়। মিথিলার সময় আগের মতোই কাটছিল।
শুধু একটা বিষয়ে মিথিলার জীবনে পরিবর্তন হয়েছিল, তা হল শাশুড়ির টানা কথার প্রত্যুত্তরে মিথিলা এক দুই কথা বলতে শুরু করল। আম কাঁঠালের সিজন শুরু হল। মিথিলা এই সিজনে নিজেকে গুটিয়ে রাখে, কেননা আম তার খুব পছন্দ। অথচ এই বাড়িতে সবার খাওয়ার শেষে মিথিলা আমের ভাগ পায়। শাহানা বেগম নিজেই দাঁড়িয়ে হিসাব করে আম কাটে। সকলে মিলে বসে সেই আম খায়। মিথিলাকে দেয় শেষে। প্লেটের তলায় পড়ে থাকা আম দেখে খেতেও ইচ্ছে করে না তার। ইমনও কোনোদিন কিছু বলে না। মিথিলার ইচ্ছে করলে বাবার বাসায় গিয়ে খেয়ে আসে। একদিন সকালে ঘুম থেকে উঠে মিথিলা দেখল তার শাশুড়ি 7 থেকে 8 বছরের একজন মেয়েকে নিয়ে এসেছে। শাহানা বেগমের বাবার বাড়ি থেকে মেয়েকে নিয়ে আসে। মিথিলা প্রথম খুশি হয়েছিল। এহসানকে দেখাশোনা করার জন্য একজন সাথী এলো। মিথিলা ভেবেছিল মেয়েটাকে সে পড়াশোনা করিয়ে বড় করবে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। মিথিলা মেয়েটার মাথায় হাত রাখল। মেয়েটার মাথায় ছোট ছোট চুল ছিল, গায়ে ছিল ময়লা কাপড়, 2 হাতে 3টা করে চুড়ি দিয়ে রেখেছে। মিথিলার থেকে মেয়েটাকে নিজের কাছে নিয়ে শাহানা বেগম বলল, ওর নাম সাদিয়া। ওরে আমি একেবারে নিয়ে আসছি। আমার সব কাজ ও করব, তুমি আমার কিছুই ধরবা না। মিথিলা অবাক হল। নিচু স্বরে বলল, এসব কি বলছেন আম্মা? আমি আপনার কাজ না করলে কেমন হবে? তোমার এখন জবান যেমনে চলে, কয়েকদিন পর তোমার পা ধরে থাকতে হইব। আমি ওইসব পারমু না। তোমার উপর আমার ভরসা নাই। বুড়া বয়সে এই মাইয়াই আমারে দেখব। মিথিলা বলল, আমি আপনার একমাত্র ছেলের বউ। মানুষ নানান কথা বলবে তো। গরম দুধ বাটিতে ঢাললেন শাহানা বেগম। 4 টুকরো পাউরুটি হাতে নিয়ে সাদিয়ার সামনে রাখলেন। সাদিয়ার উদ্দেশ্যে বললেন, পুরোটা খাবি। ঘরে বিস্কুট, চানাচুর, নিমকি কোনো কিছুরই অভাব নেই। যখন যা ইচ্ছে নিয়ে খাবি। মিথিলার প্রশ্নের উত্তর দিল না শাহানা বেগম। ঘর থেকে বের হয়ে গেলেন। পরদিন সকালবেলা মিথিলা দৈনন্দিন কাজের মতো কাজ করছে। শাহানা বেগম সকালে ঘুম থেকে ওঠেন। আজ উঠলেন বেলা করে। চোখ খুলে বিছানায় পড়ে রইলেন। মিথিলার শ্বশুর শাশুড়ি দুজনই ডায়াবেটিস রোগী। সকালবেলা রুটি বানাতে হয় তাদের জন্য। প্রতিদিন 9টা থেকে 10টা রুটি বানায় মিথিলা। নিজের জন্য ভাত রান্না করে সে। আজও রুটি বানিয়েছে সে। ঘরে রুটি নিয়ে প্রবেশ করতেই শাহানা বেগম বলে উঠলেন, সাদিয়ার ক্ষুধা লাগছে। রুটি দাও ওরে, খেয়ে আমার সাথে খেতে যাবে। মিথিলা হাসিমুখে ডাল দিয়ে রুটি খেতে দিল। মেয়েটা খাচ্ছে। অবাক করার বিষয় হল মেয়েটা একসাথে 3টা রুটি খেয়ে 4 নম্বর রুটিতে হাত দিয়েছে। এত ছোট মেয়ের খাওয়ার অবস্থা দেখে কথা হারিয়ে ফেলল মিথিলা। সে বারান্দায় দাঁড়িয়ে ডাকল, এই সাদিয়া, আর খেও না। একটু পর ভাত খেও, আসো। সাদিয়া উঠে আসলো না, উল্টো শাহানা বেগমের কাছে নালিশের সুরে বলল, ও নানু, আমারে খেতে দেয় না। শাহানা বেগম তেতে উঠলেন। গলা উঁচু করে বললেন, এই মাইয়ারে বউটা আজই বাড়ি থেকে বের করে দিব। বউটা আমার সুখ দেখতে পারে না। মিথিলা কি ভেবে নিষেধ করেছিল, শাহানা বেগম কি ভাবল? রুটি খেয়ে ফেললে তারা খেত কি? মিথিলা কিছু বলল না। নতুন মেয়ের সামনে নিজেকে খারাপ বানাতে চায় না। কথিত আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। প্রায় 1 ঘন্টা পর শাহানা বেগম খেতে বসলে রুটি কম পেলেন। মিথিলাকে তখন ডেকে বললেন, রুটি খাইতে মন চাইলে বেশি কইরা বানাইবা। নিজে পেট ভরে খেয়ে 2টা রুটি কেমনে রাইখা দিলা? মিথিলা প্রতিবাদের সুরে উত্তর দিল, সকালে আমি ভাত খাই আম্মা। আপনি ভুলে গেলেন, রুটি তো নতুন মেয়েটা খেলো। ও আল্লাহ গো, তোমার পেটে এত হিংসা। মেয়েটাকে আনলাম একদিনই হয়নি, এখনই শুরু করছো। মিথিলা হাজার কথা বলেও শাহানা বেগমকে বিশ্বাস করাতে পারল না। নানান যুক্তি দাঁড় করিয়ে মিথিলাকে চুপ করিয়ে দিল। শাহানা বেগমের ব্যবহার দিনে দিনে খারাপ হতে লাগল। সাদিয়াও মিথিলার সাথে উল্টা পাল্টা আচরণ করতে শুরু করল। শাহানা বেগম যেভাবে ধমক দিয়ে কথা বলে সেভাবেই ধমক দিতে থাকল। মিথিলা মাঝে মাঝে চুপ করে থাকে, আবার মাঝে মাঝে সাদিয়াকে 2-1টা কথা শুনিয়ে দেয়। কিছুদিন পর দুপুরবেলা মিথিলা রান্না করছিল। শাহানা বেগম আম কাঁঠাল নিয়ে বসলেন বারান্দায়।
সাদিয়াকেও পাশে বসালেন। বারান্দা পেরিয়েই রান্নাঘর। মিথিলা সেদিকে দিয়ে আসা যাওয়া করে থাকে। এহসানকে দোলনায় শুয়ে দিয়ে রান্না করছে মিথিলা। শাহানা বেগম আমকে টে সাদিয়াকে খাওয়াচ্ছেন। মিথিলা ইতোমধ্যে ৭-৮ বারের মতো আসা যাওয়া করল। শাহানা বেগম একবারের জন্যও মিথিলাকে খেতে বলল না। উল্টো মিথিলাকে দেখিয়ে দেখিয়ে সাদিয়ার হাতে আম দিয়ে বললেন, আমার কেনে মেয়ে নাই, তুই আমার মেয়ে, খা, বেশি বেশি খা। মিথিলার কেন যেন খুব কষ্ট লাগল। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। সে বিড়বিড় করে বলল, আমাকে এত যত্ন করে কোনোদিনও খাওয়ান নাই আম্মা। আমাকে মেয়ে ভাবলে আজ আমাদের সম্পর্ক অন্যরকম থাকত। আজকাল মিথিলা নিজের মধ্যে বেশ পরিবর্তন খেয়াল করল। আগের মতো চোখের পানি ফেলে না সে। শাশুড়ির কটু কথাও হেসে উড়িয়ে দেয়। কেননা সে যতই কষ্ট পাবে তার শাশুড়ি ততই জ্বালাবে, এতদিনে বুঝতে পেরেছে সে। নরম তুলতুলে মেয়েদের সবাই পিষে দিতে চায়। বিয়ের এত বছর পর মিথিলা বুঝতে পারল, মিথিলাদের মতো মেয়েদের জীবন এত সহজভাবে চলতে থাকবে সেটা ভাবা বোকামি। শাহানা বেগমের আনা মেয়েটা উনার মতোই। সারাদিন মিথিলার সাথে থেকে তার দোষগুলো খুঁজে বের করবে। শাহানা বেগম বাড়িতে ফিরলে গড়গড় করে সব বলবে। শাহানা বেগম কি আর তখন বসে থাকবে? মিথিলার ২-৪টে কথা শুনিয়েই শান্তি মিলে। বিকালবেলায় মিথিলা এহসানের সাথে খেলছিল। তখন ইমন বাসায় আসল। এই সময়ে ইমনকে দেখে বিশেষ প্রতিক্রিয়া দেখাল না সে। আগের মতোই খেলতে লাগল। ইমন একটি চিপসের প্যাকেট ও একটি ডালভাজার প্যাকেট বিছানার উপর রাখল, কিন্তু কিছু বলল না। ও বাবা বলে ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে আবার চলেও গেল। মিথিলা ভেবেছিল ইমন কিছু বলবে। ভালো মন্দ বিচার করার বয়স তো তার হয়েছে। আর কত ধৈর্য ধরবে মিথিলা ভেবে লম্বা নিঃশ্বাস ফেলল। মিথিলার প্রতিবেশী দেবরের বিয়ে হয়েছে, বছর ৬ মাস হবে। মেয়েটার নাম সেলিনা। ব্যবহার তার খুবই মিষ্টি। দেখা হলে ভাবি ভাবি বলে মুখ ভরে ডাকে। মেয়েটার সাথে কথা বলে মিথিলারও ভালো লাগে। শাহানা বেগম আর চোখে দেখে শুধু কিছু বলে না, সময় হলে যে সে কিছু বলবে সেটাও জানা মিথিলার। ইমন চলে যাওয়ার পর সেলিনা আসল। মিথিলা দাঁড়িয়ে সেলিনাকে বসে নিজেও বসে পড়ল। শুরু হল সাংসারিক আলাপ। বিবাহিতা নারীরা ৩-৪ জন একত্রিত হলেই খেজুরে আলাপ শুরু করে, যার মধ্যে অধিকাংশই সংসার অথবা স্বামী শাশুড়ি জাতীয় হয়। গল্প করার এক ফাঁকে সেলিনা ইতস্ততভাবে বলল, আপনাকে একটা প্রশ্ন করি ভাবি। মিথিলা সরল মুখে বলল, হ্যাঁ বলো। বিয়ের পর কারণ ব্যতীত কি প্রতিদিন ফরজ গোসল করতে হয়? মিথিলা থমকে গেল। একটা সময় সেও এমন পরিস্থিতির শিকার হয়েছিল। বিয়ের ১ মাস যেতে না যেতেই শাহানা বেগম সরাসরি বলেছিল, পড়ালেখা জানা মাইয়া হইয়াও এটা জানো না যে সকাল সকাল ফরজ গোসল করতে হয়? তোমারে তো ভেজা কাপড় একদিনও নাড়তে দেখি। মিথিলা লজ্জায় নিচু স্বরে বলেছিল, আমি রাতেই গোসল করে ফেলি আম্মা। শাহানা বেগম বিশ্বাস করেনি। উল্টো বলেছিল, পাক নাপাক কি বুঝো না নাকি? খবরদার এই নাপাক শরীরে আমার ঘরেও ঢুকবা না। কারণ ছাড়া ফরজ গোসল করার কোনো মানেই হয় না। মিথিলা এই কথাটা সেদিন বলতে পারেনি। শ্বশুর প্রতিবেশীদের সামনে যা অসম্মানিত হয়েছিল সে। ঘরে এসে খুব কেঁদেছিল। এছাড়াও স্বামী স্ত্রীর মিলনের সময়টায় শাহানা বেগম দরজা আটকে রাখার কারণ জিজ্ঞেস করত। জানালা দিয়ে উকি দিয়ে কি করছে দেখার চেষ্টা করত। বলে রাখা হোক, স্বামী স্ত্রীর আপত্তিকর ও বিভ্রান্তিকর পরিস্থিতি দেখার জন্য উনি উকি দিত না। বরঞ্চ উনার মনে ভয় হতো, যদি মিথিলা ১ কথা ২ কথা ফুসলিয়ে ইমনকে নিজের বশে এনে ফেলে। শাহানা বেগম এই ভয়টা পেত। একদিন তো সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছিল শাহানা বেগম। স্বামী স্ত্রীর মিলনের সময় এত জোরেই দরজায়, পুরনো কাঠের দরজা, আঘাত করে বসল যে দরজার নব ভেঙে গেল। শাহানা বেগম দুজনকে সেই অবস্থায় দেখে কিছু না বলে চলে গেল। এলোমেলো অবস্থায় দুজনকে দেখে ফেলার কারণে মিথিলার ইচ্ছে করছিল মরে যেতে। ইমনও লজ্জায় সেদিন মূর্ছা গিয়েছিল, কিন্তু মাকে কিছুই বলল না। এখন মিথিলা ভয় পায় না। তবে একটা কাজ করে সে। যেহেতু তার শাশুড়ির ছেলে ও ছেলের বউয়ের ব্যক্তিগত বিষয় জানতেও আগ্রহী। মিথিলা শাহানা বেগমকে লজ্জায় ফেলতে ইচ্ছে করেই শাশুড়ির উপস্থিতির আভাস পেয়ে সকালে ভেজা কাপড় দড়িতে মেলে দিয়ে আসে।
এতে শাহানা বেগম শুধু মুখ ফুলিয়ে বসে থাকে। অতীতের কথা ভেবে অন্যমনস্ক হয়ে গিয়েছিল মিথিলা। সেলিনার ডাকে ধ্যান ভাঙে সে হাসিমুখে উত্তর দিল, তা করতে যাবে কেন, বোকা মেয়ে? আমার শাশুড়ি তো বলে করতে। মিথিলা বর্তমানে যেই কাজটা করে সেই বুদ্ধি দিল। মিথিলা সঠিক ভুল ভাবল না। তার ভাবনায় একটাই চিন্তা ছিল, তা হল মিথিলার মতো এত নরকের জীবন যেন কেউ পার না করে। সেলিনার সাথে গল্প করতে করতে সন্ধ্যা নেমে এল। ঘরে বিস্কুট চানাচুর ছিল। মিথিলা গত সপ্তাহে বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। সেগুলোই সেলিনার সামনে দিয়েছিল। শাহানা বেগম সাদিয়াকে নিয়ে পৌরসভায় গিয়েছিল সাদিয়ার জন্ম নিবন্ধন তৈরি করতে। মজার বিষয় হল পিতা মাতার জায়গায় ইমন ও মিথিলার নাম উনি দিল। সেলিনা থাকা অবস্থায় শাহানা বেগম চলে এলো। প্লেটে বিস্কুট চানাচুর দেখে জিজ্ঞেস করল, এগুলো কই থেকে আনছো বউ? মিথিলা স্বাভাবিক সুরে উত্তর দিল, বাবার বাসা থেকে। শাহানা বেগম মুখ বাঁকিয়ে নিল ঠিকই, কিন্তু পরমুহূর্তে সাদিয়ার উদ্দেশ্যে বলল, এত বিস্কুট সেলিনা একলা শেষ করতে পারব না। নষ্ট কইরা লাভ নাই। এই সাদিয়া, তুইও গিয়া খা, যা। মিথিলা অবাক হল। সাদিয়া এসে দুই হাতে 4টা বিস্কুট নিয়ে খেতে বসে পড়ল। সেলিনা লজ্জা পেল নাকি বিভ্রান্ত হল বোধগম্য হল না। মিথিলার থেকে বিদায় নিয়ে চলে গেল। অবশিষ্ট চানাচুর ও বিস্কুট খেয়েও সাদিয়ার পেট ভরল না। সে শাহানা বেগমের কাছে গিয়ে আরও খাবার চাইল। মিথিলা নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিল। শাহানা বেগম তখন এসে রাগান্বিত স্বরে বলল, একটু খাওনি তো চাইছিল, তোমার কইলজা তো চায় নাই। মুখের সামনে থেইকা খাওন কেমনে কাইরা নিলা? মিথিলা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো খেতে না করি নাই। ও তো সব খেয়েই গেল। মুখের উপর কথা শুনে থতমত খেয়ে গেল শাহানা বেগম। কথা ঘোরানোর জন্য বলল, আরও বিস্কুট থাকলে দাও। মিথিলা জবাবা দিল, আমার বাপের বাড়ি থেকে আনা কিছুই ও পাবে না। তাছাড়া এগুলো এহসানের জন্য। আব্বু আসার সময় কিনে দিছে। শাহানা বেগম রাগে কটমট করে নিজেই মিথিলার ঘরে প্রবেশ করল। বিস্কুটের বয়াম থেকে 4-5টা তুলে নিয়ে বয়াম জমিনে আছড়ে ফেলে চলে গেল। যাওয়ার সময় বলল, আমার স্বামীর কামাই খাও, আর এই মাইয়ারে বাপের বাড়ির 2টা বিস্কুট দিতে পারো না। আজ তোমার শ্বশুর আসুক। আসুক, একটা বিহিত কর্মই। মিথিলার ইচ্ছে করছিল শাশুড়ির হাত থেকে খাবারগুলো কেড়ে নিতে, কিন্তু তা করল না। কেননা সে তো শাহানা বেগম হতে চায় না। মিথিলাই থাকতে চায়, তবে নতুন রূপে। কিছুদিন পর শাহানা বেগম সকালে উঠে চিৎকার চেঁচামেচি করছে। মিথিলা রান্না করছিল। সব ফেলে এসে দেখল শাশুড়ি বলছে, ঘরের সব খাওন কি খাইয়া ফেলে? কালই তো এতগুলা বিস্কুট আনলাম চা দিয়া খাওনের লাইগা। আজ দেখি মাত্র 6টা বিস্কুট আছে। মিথিলার কেন যেন মনে হচ্ছে তার উপর দোষ আরোপ করা হবে। তাই সে বলল, সাদিয়াকে জিজ্ঞেস করেন, আম্মা উইদিন চিরা ভাজা চুরি করে খাওয়ার সময় আমি দেখে ফেলেছিলাম। ওই বউ। মিছা দোষ দিবা না। এইটুকু মাইয়া রাক্ষস নাকি যে সব বিস্কুট খাইয়া ফেলব? মিথিলা উত্তর দেওয়ার আগেই তার শ্বশুর বাড়ি ফিরে আসে। গায়ের পাঞ্জাবি খুলে পকেটে হাত দিয়ে বলতে শুরু করে, গতকাল আমার কাছে 500 টাকার একটা নোট ছিল। মাগরিবের সময় মসজিদের দান বক্সে টাকা দেওয়ার সময় ভাঙতি করছিলাম। সন্ধ্যার পর মোট 2 কাপ চা খাইছিলাম। 3টা 300 টাকার নোট, 50 টাকার একটা নোট আর বাকি টাকা 10 টাকার নোট ছিল 4টা। আজ রিকশা ভাড়া দিতে গিয়া দেখি 350 টাকার নোট আছে, কিন্তু ভাঙতি টাকাগুলো নাই। ও ইমনের মা, তুমি নিছিলা টাকা? শাহানা বেগমের এমনিতেই মাথায় রাগ ছিল। উনি দিলেন মিথিলার শ্বশুরকে ধমক, রাইতে কি সিনেমা দেখবার যাইয়াম যে আমনের পকেট থেইটা টাকা চুরি করাম। খুইজা দেখেন, পাইয়া যাইবেন। শ্বশুর শাশুড়ির কথোপকথনের মাঝে মিথিলা লক্ষ্য করল সাদিয়া চুপ করে এক কোনায় দাঁড়িয়ে আছে। মিথিলা যা বুঝার বুঝে গেল। সে শাহানা বেগমের ঘরে ঢুকে সাদিয়ার জিনিসপত্রে হাত দিল। এদিকে শাহানা বেগম চিল্লিয়ে যাচ্ছে, সাদিয়ার কাপড় হাতাও কেন? ও কি চুরি করছে? মাইয়াডারে বাড়িতে আনার পর থেইকাই বউডা দেখতে পারে না। মিথিলা বিশেষ কিছু পেল না, তবে তার ঘরের ক্লিপ ব্রেসলেট ঠিকই পেল। মিথিলার হাতে সেগুলো দেখার পর শাহানা বেগম বলল, তুমি নাকি দিছ? মিথিলা বলল, না। ইতিমধ্যে ইমনের ঘুম ভাঙল।
বাহিরের শোরগোল শুনে ছেলেকে কোলে নিয়ে এসে এসব দেখে বলল, ওর স্কুল ব্যাগে দেখো গো মিথিলা, আমার ৫ টাকার একটা কয়েনও জায়গা মতো নেই। ও যে নেয় আমি দেখেছি। মিথিলা তাই করল। ব্যাগে হাত দিয়ে শ্বশুরের সব টাকা বের করল। শাহানা বেগম ও মা ঝি বলে বেদম সাদিয়াকে। সকলে বুঝতে পারল সকল চুটির পেছনে ওরই হাত রয়েছে। মিথিলা শাশুড়িকে থামাল না, বরং শুনিয়ে শুনিয়ে বলল, পরের জন্য গর্ত খুঁড়লে নিজেরই সেই গর্তে পড়তে হয়। মা, আপনি আমার ক্ষতি করার জন্য মেয়েটাকে বাড়ি এনে নিজের সম্পদই ধ্বংস করলেন। শাহানা বেগমের আনা মেয়েটা চলে গিয়েও গেল না। এবারের মতো ক্ষমা করে দিলেন শাহানা বেগম। মিথিলা লম্বা নিঃশ্বাস ত্যাগ করা ছাড়া কিছুই করতে পারল না। তবে মিথিলার জীবনে স্বামীর সুখ চলে আসল। ইমনটা কিভাবে যেন পাল্টে গেল। শাহানা বেগম এখন একদিকে কথা শুনিয়ে চলে গেলে ইমন অপরদিকে এসে মিথিলাকে সান্ত্বনা দিতে শুরু করতে থাকল। মিথিলার মনে হল এই বুঝি সুখের মুখ দেখা হবে তার। ইমন তখনও বেকার, চাকরি করার ধৈর্য নেই, ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন পড়ে। শাহানা বেগম ও তার স্বামী বেঁচে থাকা অবস্থায় ইমনকে ব্যবসা করার জন্য টাকা দিবে না। মিথিলাও এই সময়ে বাবার বাড়ি থেকে সম্পত্তির ভাগ আনবে না। ইমন আজ ভালো আছে, টাকা পেলে যদি আগামীকালই আগের মতো হয়ে যায়। শেষে তো মিথিলার এপারেও কিছু থাকবে না, ওই পারেও কিছু থাকবে না। মিথিলা পড়াশোনায় ভালো ছিল, সে ভাবল নিজেই কিছু করে নিবে। এভাবে তো আর চলবে না। এসানও বড় হচ্ছে, এখনই আধো আধো বুলিতে এটা সেটার আবদার করে। ইমনের কাছে তো টাকা নেই, সে চাইলেও সন্তানের আবদার পূরণ করতে পারে না। মিথিলা আশেপাশের কিন্ডারগার্টেন স্কুলে ও মাদ্রাসায় চাকরি খুঁজতে লাগল। একটা সময় চাকরি পেয়ে গেল। কিন্ডারগার্টেন থেকে মাদ্রাসার চাকরি সঠিক মনে হল। মাত্র ৩,০০০ বেতন এসে চাকরি করা শুরু করল। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস করতে থাকল মিথিলা। এই সময়টাতে এহসানকে নিজের কাছেই রেখে দেয়, ছেলেকে কোলে নিয়ে ক্লাস করাই। মিথিলার চাকরির কথা শুনে মনে প্রশ্ন আসল না যে শাহানা বেগম এত সহজেই মিথিলার চাকরি করা মেনে নিবে। উত্তর বলা হোক, ফজর নামাজের পর মিথিলা সারাদিনের রান্না ও সংসারের টুকটাক কাজ করে মাদ্রাসায় যায়। কাজ যেহেতু হয়ে যায় এতে শাহানা বেগম কিছু বলার সুযোগ পায় না। মিথিলার দিনকাল এভাবেই অতিবাহিত হতে লাগল। চাকরি করার পাশাপাশি কয়েকজন ছাত্রছাত্রী প্রাইভেট পড়াতে শুরু করল। এতে করে মাসে ৬ থেকে ৭,০০০ টাকা চলে আসত। মিথিলা প্রথম বেতন পেয়ে মিথিলা তার বাবা, নানা ও শ্বশুরের জন্য লুঙ্গি কিনে আনল। শাশুড়ির জন্য গজ কাপড় কিনল। পরের মাসে সাদিয়ার জন্য গোল জামা ও এহসানের জন্য কাপড় কিনল। মিথিলা ভেবেছিল শাহানা বেগম কাপড় পেয়ে খুশি হবেন, কিন্তু না। শাহানা বেগম মুখ ফুলিয়েই রাখলেন। মিথিলা তৃপ্তি তখন পেল যখন শুনতে পেল তার নানা খুশিতে চোখ ভিজে গেছে। পরের দিনই নাকি ওই লুঙ্গি পরে নামাজ পড়েছে। আর মিথিলার বাবা নাকি লুঙ্গি দেখে খুব খুশি হয়েছে। মিথিলা এইটুকুতেই শান্তি পেল। ইমনের জন্য পাঞ্জাবি কিনতে চেয়েছিল মিথিলা, কিন্তু ইমন নিষেধ করে দিল। সে বলল, বিয়ের পর শখ করে হলেও তোমাকে কিছু কিনে দিতে পারিনি, এই টাকাগুলো দিয়ে তোমার শখ পূরণ করো। মিথিলার মন তবুও মানেনি। সে ভেবে নিল ইমনের প্রয়োজনীয় জিনিসটাই সে একদিন না একদিন কিনে দিবে। মিথিলার জীবন ভালোই চলছিল। নতুন করে মিথিলার পিছু লাগার কারণ খুঁজে পেল। সকালবেলা মিথিলা রান্না করে রেখে যায় সেই খাবার নাকি উনি খেতে পারে না। তাই মিথিলাকে দুপুরের খাবার রান্না করতে নিষেধ করে দিল। কয়েকদিন শাহানা বেগম রান্না করলেও পরবর্তীতে মিথিলা দুপুরে আসলেই দুনিয়ার কথা বলতে শুরু করল, আমার বয়স হইছে, কত আর কাজ করমু। সারাদিন কাজ করতে করতে শরীরটা ভেঙে আসে। দুপুরে মাছ আনলে কাটু ন লাগে, আবার রান্নাও করুন লাগে। আমি তো কামের বেডি, বউ রাজরানীর মতো চাকরি কইরা খাইব আর আমি কামলা দিমু। মিথিলা লম্বা নিঃশ্বাস ফেলে। পরের দিন রান্না করে গেলেও এসে দেখে সেই খাবার এভাবেই পড়ে আছে। শাহানা বেগম যেগুলো রান্না করেছেন সেগুলোই খাচ্ছে। কোনোদিন তো খাবার ফেলে দিত শাহানা বেগম। মিথিলা বুঝতে পারল তার চাকরিই এত অশান্তির কারণ। একদিন তো ভাবে সে চাকরিটা ছেড়েই দিবে। পরমুহূর্তে ইমন তাকে বুঝায় চাকরি না ছাড়তে।
শাশুড়ি সারা জীবনই বলে আছে এবং বলবেই। তুমি চাকরি ছেড়ো না। এভাবেই সময় যেতে লাগল। শাহানা বেগম কাগজে কলমে সাদিকে নিয়ে আসলো। সাদিয়াও এ বাড়িতে সারা জীবনের জন্য থাকতে শুরু করল। এহসানের বয়স এখন 3 বছর। কথা বলতে পারে। মিথিলা এখন আর সাথে নিয়ে যায় না, বাড়িতে রেখে যায়। মিথিলার শ্বশুরের আদেশ ছিল নাতনিকে যেন বাড়িতেই রেখে যায়। মিথিলার সাংসারিক জীবনে আরেকটি তথ্য দেয়া হয়নি। এহসানের জন্মের আগে ও পরে কখনো মিথিলাকে বাবার বাড়ি একদিনের বেশি থাকতে দেয়নি। এহসান হওয়ার আগের কারণ হল ছেলের বউ থাকতে শাহানা বেগম হয়েছে। আগের দিন মিথিলা বাবার বাসায় গেল, পরের দিনই শাহানা বেগম অসুস্থ হয়ে পড়ত। কখনো মাথা ঘুরাচ্ছে বলে বিছানায় পড়ে থাকত, আবার কখনো শরীর ব্যথার কথা বলে বসে থাকত। এহসান হওয়ার পর মিথিলার বাবা বাড়ি নিয়ে কারণ দাঁড়ালো। মিথিলার শ্বশুর শাশুড়ির মনে হলো বাবার বাড়ি গেলেই তাদের নাতনি নানা নানির পাগল হয়ে যাবে, দাদা দাদিকে কম চিনবে। মিথিলা কত বুঝাল, নানা নানির ভালোবাসাই আলাদা। বাবার বাড়ি সারা জীবন পড়ে থাকলেও র কোক্ত কেই চিনবে। কিন্তু তারা মানেনি। মিথিলা আগের দিন বিকালে গেলে পরের দিন বিকালে চলে আসে। এখন তো মিথিলা চাকরি করে, এখন চাইলেও বাবার বাড়ি যেতে পারবে না। মিথিলার শ্বশুর বাড়ির এলাকা নিচু এলাকা। বর্ষাকালে বাড়ির চারপাশের ডোবাগুলো ভরে যায়, কিন্তু বাড়ি পর্যন্ত পানি আসতে পারে না। এবারের বর্ষাকাল মিথিলার জন্য কাল হয়ে এলো। টানা 3 দিন ধরে বৃষ্টি হল। বাড়ির চারপাশের ডোবাগুলো ভরে গেল। চতুর্থ দিনের মাথায় বাড়িতেও পানি উঠল। শুধু মিথিলার শ্বশুর বাড়িতে নয়, পুরো এলাকা পানিতে ডুবে গেল। সকালে ঘুম থেকে উঠে দ্বার খুলতেই একটি বড় ঢেউ এসে শাহানা বেগমকে ফেলে দিল। ও মাগো বলে যখন আর্তচিৎকার করল মিথিলার ঘুম তখন ভাঙল। দরজা খুলে পানি দেখে দিশেহারা হয়ে গেল মিথিলা। এহসানকে কোলে তুলে কান্না করতে থাকল। এদিকে কয়েক মিনিটের মধ্যে হাঁটু সমান পানি উঠে গেল। সারা এলাকায় হাহাকার অবস্থা। এমন পানি কেউ কখনো দেখেনি। বাড়ি ছেড়ে তো চলে যাওয়া সম্ভব না। মিথিলা ভেবে নিল এহসানকে তার বাবার বাসায় রেখে আসবে। মিথিলার বাবার বাড়ি 3 তলা বিশিষ্ট, সেখানে পানি উঠার সম্ভাবনা নেই। যেমন ভাবনা তেমন কাজই করল মিথিলা। ছেলেকে ইমনের কাঁধে চড়িয়ে বলল, আমাদের জান আপনার কাছে দিয়ে দিলাম, ওকে সাবধানে দিয়ে আসেন। ইমন চলে যাওয়ার সময় বলল, আব্বা আম্মারে দেখে রাইখো, অবস্থা খারাপ হইলে উনাদেরও রাইখা আসমু। ইমন চলে যেতেই মিথিলা কাজে নেমে পড়ল। ওয়ার্ড্রবের সকল কাপড় বস্তায় ভরে উঁচু জায়গায় রাখল। রেফ্রিজারেটরের নিচেটি টেবিল সেট করে দিল। শাহানা বেগম মাথায় হাত রেখে আহাজারি করেই যাচ্ছেন। উনি সাদিয়ার কথা চিন্তা করছেন। এই পানিতে মেয়েটার কি হবে? মিথিলা একবার বলতে চেয়েছিল এহসানের সাথে চলে যেতে। পরমুহূর্তে সাদিয়ার স্বভাবের কথা মনে পড়ল। শ্বশুর বাড়িতে ইমনেরও একটা সম্মান আছে। সাদিয়া কিছু চুরি করলে ইমনেরই সম্মানে কমবে। শাহানা বেগম সাদিয়াকে তার মায়ের কাছে রেখে আসল। বলা বাহুল্য সাদিয়ার মা আছে কিন্তু বাবা নেই। 2 বেলা অনাহারে ও 1 বেলা খেয়ে মহিলা পড়ে থাকে। মেয়ের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার সামর্থ্য নেই। শাহানা বেগম মেয়েটার কষ্ট দেখে নিজের সাথে নিয়ে আসল। সাদিয়ার বাবাকে নিয়ে কখনো প্রশ্ন করলে সাদিয়ার মা একবার উত্তর দিল, সাদিয়ার বাবা বেঁচে নেই। আরেকবার উত্তর দিল, সাদিয়ার বাবা নাকি 3 মাসের পেটে রেখে চলে গেছে। মিথিলা একটা কথাও বিশ্বাস করল না। সাদিয়ার মা মাঝে মাঝে বাড়িতে আসে। মেয়েকে দেখতে আসার বাহানায় একথালি ভাত খায়। খাওয়া নিয়ে মিথিলার সমস্যা নাই। মহিলাটা খাওয়ার পর ভদ্রতার খাতিরে প্লেট বাটিও গুছিয়ে রাখে না। এমনকি মেয়েকেও গোছাতে বলে না। মিথিলা এসে প্লেট বাটি পরিষ্কার করে। সাদিয়ার মা তখন বলতো, সাদিয়া এখন আপনার মেয়ে, কাপড় চোপড় পরিয়ে পুতুলের মতো সাজিয়ে রাখবেন, ঠিক আপনার ছেলের মতো। ভাবি, আপনার কি কষ্ট হচ্ছে? মিথিলা ভদ্রতার খাতিরে না বলতো, কিন্তু পরের বার থেকে সাবধান হয়ে গেল। সাদিয়ার মা বাড়িতে আসলে কাজের বাহানায় ব্যস্ত থাকত। শাহানা বেগম সাদিয়াকে মায়ের কাছে রেখে আসল। পানি তখন কোমর সমেত। ইমন এহসানকে রেখে চলে আসল। মিথিলা দেখে তখন বলল, তুমি আসতে গেলে কেন? ইমন উত্তর দিল, বউকে ফেলে নিজে আরাম করার মতো কাপুরুষতা ছেড়ে দিয়েছি।
বাঁচলে একসাথেই বাঁচব, লে একসাথে। মিথিলা কিছু বলল না। ইমন ভালো হয়ে গেলেই ভালো। বিকাল পর্যন্ত পানি নেমে যাওয়ার কোনো নাম নিল না, এমনকি বাড়লও না। এহসান এখনো ছোট, মিথিলাকে ছাড়া এক রাত্রিও থাকতে পারে না। ইমন সিদ্ধান্ত নিল মিথিলাকে বাবার বাড়ি পাঠিয়ে দিবে। মিথিলা শুনে না করল, কিন্তু ইমন মানল না। মিথিলাকে জোর করে পাঠিয়ে দিল। মিথিলা রাত কিভাবে পার করল সেই জানে। পানি উঠার কারণে রান্না বন্ধ। 3 জন মানুষ অনাহারে আছে। সকাল হতেই মিথিলা রান্না করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘরে শুকনো খাবার ছিল। মিথিলার শ্বশুর ও শাশুড়ির ডায়াবেটিস আছে। শুকনো খাবার খেয়ে তারা দুর্বল হয়ে পড়ল। মিথিলা পৌঁছাল সকাল 8টায়। পানি দিয়ে আসতে সময় নিল 1 ঘন্টা। বাড়িতে এসে 3 জনকে খাবার পরিবেশন করে আবারও বাবার বাড়ি চলে আসল। পানি থাকল পুরো 1 সপ্তাহ। মিথিলা এই কয়েকদিন সকালে শ্বশুর বাড়ি আসত আর বিকালে ছেলের জন্য চলে যেত। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ঘর বাড়ি পরিষ্কার করতে থাকল নিজেই। এর মধ্যে সাদিয়ার মা মেয়েকে নিয়ে আসল। শাহানা বেগম ভেবছিল সাদিয়ার মা কাজকর্মে সাহায্য করবে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে 10 মিনিটের মধ্যেই চলে গেল। এবারে কিছু খেল না। কেন খেল না বুঝে আসল তো। বাড়ির চারপাশের পরিবেশ মোটামুটি ঠিক করে এহসানকে বাড়িতে নিয়ে আসল মিথিলা। যথারীতি মাদ্রাসায় যাওয়া শুরু করল। শাহানা বেগমের ঘরের কাজ কিছু বাকি ছিল। মিথিলা করতে চাইলে শাহানা বেগম কাজ করতে দিল না। উল্টো বলল, তুমি মাদ্রাসায় যাও, অনেকদিন বাধা করছ, পরে বেতন টা নিব। শাশুড়ির এতদিন পর সুবুদ্ধি হওয়া দেখে মিথিলা খুশি মনে চলে গেল। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন মিথিলা বাড়ি এসে শুনল সাদিয়া বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মিথিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাবনায় ভালো কিছুর পরিবর্তে খারাপটাই বেশি আসল। যার মধ্যে একটি ভাবনা হল, সাদিয়াকে যদি কেউ ধরে নিয়ে মেরে ফেলে, তবে তাদের উপরই তো দোষ আসবে। টাকার জন্য সাদিয়ার মা পুলিশ কেস করবে। তখন মিথিলাদের কি হবে? মিথিলা মাদ্রাসা থেকে আসার 1-1.5 ঘন্টার মধ্যে সাদিয়ার মা সাদিয়াকে নিয়ে আসল। মহিলার চোখ মুখ তখন দেখার মতো ছিল। পারলে মিথিলাদের এক একজনকে মেরে তক্তা বানিয়ে দিত। বাড়িতে ঢুকেই প্রথমে শাহানা বেগমের দিকে আঙুল তুলল সাদিয়ার মা, আমার মাইয়া ভাইগা গেল কেন? আপনি এইটুকু মাইয়ারে দিয়া সব কাজ করান, এজন্যই সাদিয়ারে আনছিলেন? এই পচা কাদাও নাকি তারে দিয়া পরিষ্কার করাতে চাইছিলেন? মাইয়া না করছে দেইখা মা লেন। কেমন মানুষ আপনি? শাহানা বেগম মাথায় হাত রেখে দাঁড়িয়ে রইলেন। তিনি বিষয়টা বুঝার চেষ্টা করতে লাগলেন। সাদিয়াকে মাথায় তুলে রেখেছিলেন তিনি। মেয়েটা মিথ্যা বলে এভাবে প্রতিদান দিল। মিথিলা শাশুড়ির কাছে এসে বলল, আম্মা, সব কাজ আমি করলাম। সাদিয়াকে কখন পরিষ্কার করতে বললেন? শাহানা বেগম মিথিলার কথার তালে তাল মিলিয়ে বললেন, বউ তো ঠিকই কইল। এত ভারী কাম কি তোমার মাইয়া করতে পারব? ওয়ে তো শুইয়া বউয়ের ঘরে টিভি দেখতাছিল। আমি কাজ করতে করতে শেষ একবার আইসা উকিও দিল না। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত টিভি দেখতাছে। তাই বউয়ের ঘরে গিয়া বলছিলাম, টিভি না দেখা সিদ্ধ আলু ছিলে দিতে। দিল তো না, বাড়ি থেইকা চলে গেল। এই বউ, কত ওরে আমি কি ভারী কাজ করতে বলছি? মিথিলা সায় দিল, বলল, না আম্মা। সাদিয়ার মা সাদিয়ার দিকে তালিয়ে বলল, কি রে, তোর দাদি সত্য কইছে? সাদিয়ার এইটুকুন মুখখানা দেখে মিথিলা বুঝতে পারল যে সে মিথ্যা বলছে। এবার তার সাহস হল। মিথিলা জানালো সেইদিনের ঘটনা, যেদিন তার শ্বশুর শাশুড়ি ডাক্তার দেখাতে ঢাকা গিয়েছিল। সেদিন এহসানেরও অনেক জ্বর ছিল। সকাল 10টা বাজতে চলল, কিন্তু মিথিলা একটা কাজও করতে পারল না। এদিকে ঘরের থালাবাসন, হাঁড়ি পাতিল এলোমেলো অবস্থায় ছিল। এহসানকে রেখে সে বিছানা ছেড়ে উঠতে পারল না 1 মিনিটের জন্য। ইমন সকালের নাশতা বাহির থেকে আনতে গিয়েছিল। শাহানা বেগম বাড়িতে না থাকলে সাদিয়াই এবাড়ির রাজা, সাদিয়াই এবাড়ির রানী। নিজের স্বাধীন মোতাবেক চলাফেরা করে সে। শাহানা বেগম এই ক্ষমতা দিয়ে রেখেছে সাদিয়াকে। মিথিলা সেদিন বলেছিল হাঁড়ি পাতিলগুলো কলপারে রেখে আসার জন্য। আরও বলেছিল পাশের বাড়ির খালাকে খবর দেওয়ার জন্য যেন আজ কাজগুলো করে দিয়ে যায়।
বিনিময়ে টাকা দিবে। সাদিয়া কথা শুনল না। এহসানকে ঘুম পাড়িয়ে মিথিলা ঘর থেকে বের হয়ে থালাবাসন সেভাবেই পড়ে থাকতে দেখে নিজেই খালাকে ডাকতে চলে গেল। সাদিয়াকে হাজারবার ডাকলেও সাড়া পেল না। সাদিয়া বাড়ি ছেড়ে চলে গেল। সেদিন ভাগ্য মিথিলার সহায় ছিল। পথিমধ্যে মিথিলার খালা শাশুড়ি সাদিয়াকে ধরে নিয়ে আসল। মিথিলা আলাপ আলোচনায় সত্যটা বলল। খালা উল্টো মিথিলাকে জানালো, সাদিয়া বলেছে মিথিলা নাকি থালাবাসন ধুয়ে মুছে দিতে বলেছে। মিথিলা সেদিন খালাকে ইমনকে দিয়ে প্রমাণ দিল। মিথিলা আজ সেই কথাটা সাদিয়ার মাকে জানাল। শাহানা বেগম অবশ্য সেদিন কিছু বলেনি, কিন্তু আজ চুপ থাকল না। বলল, তোমার মাইয়ারে সব দিছি। 2 ঈদে দুইটা কইরা 4টা জামা কিনে দিছি। জুতা, ঘড়ি সহ সব সাজগোজের জিনিস কিনা দিছি। আর কি করতাম তোমার মাইয়ারে? এই মাইয়ার স্বভাবই ভালা না, নয়তো আমার নামে মিথ্যা কথা কয় কেমনে। 1-2 কথাতে সিদ্ধান্ত হলো সাদিয়া চলে যাবে। এখানে থাকলে শাহানা বেগম তাকে মেরে ফেলবে এমন অভিযোগ উঠল। মিথিলা আটকাল না, সে খুশি হল। সাদিয়ার প্রতি শাহানা বেগমের ভালোবাসা হয়তো শত অপরাধ করলেও কমবে না। তিনি খুব চেষ্টা করলেন সাদিয়াকে আটকাতে। সাদিয়া তখন তার মাকে জানালো, আমারে এইখানে রাইখা গেলে আবার পালাইয়া যামু। এবার তোমার কাছে যামু না। 2 চোখ যেদিকে যাইব ওইদিকে চলে যামু। 8 বছরের একজন ছোট বাচ্চার মুখে কথাটা শুনে মিথিলা কঠিন সিদ্ধান্ত নিল। শাহানা বেগমের অনুমতিও নিল না। সাদিয়ার জিনিসপত্র গাট্টি পাট্টা বেঁধে বাড়ি থেকে বের করে দিল। অবশ্য এবার শাহানা বেগমের কথা না বলার পেছনে মিথিলার শ্বশুরের হাত রয়েছে। ভদ্রলোক ছিটছিটে স্বভাবের। নিজের ছেলে ও নাতনি ছাড়া অন্য বাচ্চাদের দেখতে পারে না। তাছাড়া অন্যের খাওয়া দেখতে পারেন না উনি। সাদিয়াকে নিজের পাশে বসিয়ে শাহানা বেগমের খাইয়ে দেওয়া পছন্দ হয় না তার। সাদিয়া এবার সত্যি সত্যি চলে গেল। মিথিলাও লম্বা নিঃশ্বাস ফেলল। আপদ চলে যাওয়ার পরও বিপদ রয়ে গেল মিথিলার জীবনে। সেই বিপদটা আর কেউ নয়, শাহানা বেগম নিজেই। সাদিয়া চলে যাওয়ার পিছনে সম্পূর্ণ দোষ পড়ল মিথিলার ঘাড়ের উপর। মিথিলা হাজার বুঝালেও বুঝল না তার শাশুড়ি। এদিকে মিথিলার চাকরির বয়স 1 বছর হতে চলল। সে নিজের জন্য একটি স্মার্টফোন কিনল। ছেলেকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিল। মিথিলার এইটুকু জীবনকে বিলাসিতা জীবন বলে আখ্যায়িত করল শাহানা বেগম। চাকরির জীবন বিষাদ করে তুলল। মিথিলা উপায়ান্তর না পেয়ে চাকরিটা ছেড়ে দিল, কিন্তু প্রাইভেট পড়ানো চলতে থাকল। এহসানের বয়স 4 বছর হতে চলল। মিথিলা ঘরে বসে ছেলেকে যতটুকু সময় পেল পড়াশোনা শিখাতে শুরু করল। আজকাল শাহানা বেগমের কথার ধার ধারে না মিথিলা। ইমনও ফুল সাপোর্ট করে তাকে। সে এখন একটি গার্মেন্টসে চাকরি করে। মিথিলার জীবন সুখ আর সুখ। একদিন দুপুরবেলা শাহানা বেগম মিথিলাকে ডাকলেন। উনার হাতে 1000 টাকার বান্ডিল। মিথিলা কখনো শ্বশুর বাড়িতে এসে এত টাকা একসাথে দেখেনি। দেখবেই বা কিভাবে। মিথিলার শ্বশুর অল্প টাকা গোনার সময় ভুল করে মিথিলা ঘরে ঢুকে গেলে পিছনে ফিরে যায়, নয়তো টাকা লুকিয়ে ফেলে। মিথিলা তাই টাকার কথা উঠলে দূরে দূরে থাকে। শাহানা বেগম মিথিলাকে বান্ডিল ধরিয়ে দিয়ে বলল, বউ, 12,000 টাকা আলাদা করো তো। মিথিলা জানতে চাইল কেন, কিন্তু শাহানা বেগম উত্তর দিল না। বিকালে কোনো কিছু না বলে শাহানা বেগম উনার বাবার বাড়ি চলে গেল। মিথিলা শাহানা বেগমের এহেন কাজে অভ্যস্ত। কাউকে কিছু না বলেই যেখানে ইচ্ছে সেখানেই চলে যায়। এভাবেই মিথিলার জীবন চলতে লাগল। কিছুদিন পর মিথিলা বেশ অসুস্থ হয়ে পড়ল। শরীর জ্বালাপোড়া, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা ইত্যাদি সমস্যা দেখা দিতে শুরু করল। মিথিলা ভেবেছিল সে দ্বিতীয়বারের জন্য হয়তো মা হবে, কিন্তু না। অল্প কয়েকদিনের মধ্যে মিথিলা বিছানায় পড়ে গেল। ডাক্তার দেখিয়েও তার সমস্যার সমাধান হল না। এখন ইমনকেও সহ্য হয় না মিথিলার। কোনো কারণ ছাড়াই চিল্লানো শুরু করে ইমনের উপর। সবকিছু অসহ্য লাগে মিথিলার। এহসানকেও দূরে দূরে রাখে। এই সময়ে শাহানা বেগম ভালো দাদির দায়িত্ব পালন করা শুরু করল। এহসানের খাওয়া, গোসল থেকে শুরু করে দিনের বেশি সময় নাতনির সাথে কাটানো শুরু করল। ইমনের সাথেও ভালো ব্যবহার শুরু করল। যেমন, মাসের খরচ থেকে এক্সট্রা টাকা দিতে থাকল ছেলেকে। ছেলের পছন্দের খাবার রান্না করে সামনে বসিয়ে খাওয়ানো।
মিথিলার এখন এসব দেখার সময় হয় না। তার কিছুই ভালো লাগে না। মিথিলার অসুস্থতার জন্য তাকে বাবার বাড়ি নিয়ে আসলো ইমন। শাহানা বেগম এহসানকে নিজের কাছেই রেখে দিল। ইমনকে যাওয়ার সময় বলল, বউয়ের অসুখ, নিজেকে সামলাতে পারে না, ছেলেকে সামলাইব কেমনে? তুই বরং বউকে রেখে চলে আয়। দাদাভাইকে আমি একা সামলাতে পারমু না। মিথিলার নিষেধ করারও শক্তি রইল না। এহসানকে রেখে বাবার বাড়ি চলে গেল। ইমন ছেলের জন্য মিথিলাকে রেখে চলে গেল। নিজের ঘরে শুয়েছিল মিথিলা। মিথিলার মা মেয়ের জন্য ঝালঝাল ডালের বড়া বানাচ্ছেন। মিথিলার শরীর এতটাই দুর্বল হতে থাকল, এক গ্লাস পানি নিজের হাতে নিয়ে পান করবে সেই শক্তিও পেত না। মিথিলাকে দেখতে তাদের একজন ভাড়াটিয়া মহিলা এলো। মিথিলার করুণ অবস্থা দেখে মিথিলার মাকে বলল, ভাবি, মিথিলাকে ভালো কবিরাজ দেখান। ওকে দেখে মনে হচ্ছে কেউ কালো জাদু করেছে। মিথিলার অসুস্থতা বেড়ে যাচ্ছিল দেখে তার মা একজন হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর মিথিলার সমস্যা শুনে কিছু পড়লেন, সময় নিয়ে জানালেন, মিথিলার উপর কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে জানালেন না। এমনটা হয়ে থাকে, যে কালো জাদু করে তার নাম জানানো হয় না। মিথিলার মা জিজ্ঞেস করেছিল কি দিয়ে করা হয়েছে এবং কোথায় করা হয়েছে। উত্তরে বলল, মিথিলা শ্বশুর বাড়ির একটি ছোট্ট গাছের নিচে তাবিজ আছে। তার মধ্যে মিথিলার কালো রঙের ওড়নার কিছু অংশ আছে, এটো ভাত, মাথার চুল দিয়ে করা হয়েছে। মিথিলার সুস্থতার জন্য পানি ও তেল পরা দিল, সাথে একটি তাবিজও দিল। হুজুর মিথিলার সাথে তার শ্বশুর বাড়ি এসে বলা গাছটির নিচে তাবিজ পেল এবং বলা অনুযায়ী জিনিসপত্র পেল। মিথিলা শ্বশুর বাড়ি ফিরে এলে কালো ওড়না থেকে কিছু অংশ ছেঁড়া পেল। সে বুঝে গেল এই কাজটা কার। মিথিলা শাশুড়ির ঘরে গিয়ে চিৎকার করে বলল, আমাকে বলে কয় লাভ হয়নি বলে কালো জাদু করলেন? আম্মা, আপনিও তো মেয়ে মানুষ, আমার সাথে আপনার কিসের এত শত্রুতা? আমাকে শেষ করার জন্য এত জঘন্য কাজ করলেন। শ্বশুরের সামনে জিনিসপত্রগুলো রেখে কান্না করতে থাকল মিথিলা। শাহানা বেগম বুঝতে পারলেন উনার স্বামী ও ছেলের কাছে এখনই খারাপ হয়ে যাবেন। তিনি মিথিলার হাত ধরে বললেন, এসব কি বলতাছ বউ? আমি তোমার ক্ষতি করতে যাবো কেন? তোমার লগে আমার বোনে না, ঠিকই তাই বলে মা রাফেলমু এই চিন্তা করি না। মিথিলার শ্বশুর গম্ভীর কণ্ঠে বুঝালো, যা হইছে খুব খারাপ হইছে। আমার বংশের বাত্তি যে দিছে তার ক্ষতি আমি চাই না। বউও আমার, ছেলের বউও আমাদের। দুইজন মিল্লা মিস্সা থাকতে না পারলে আলাদা করে দিমু। শাহানা বেগম আলাদার কথা শুনে বুকে চাপড় দিতে দিতে আহাজারি করতে থাকল, আমার একটামাত্র ছেলে, আলাদা হওয়ার থেইকা ই ভালা। শাশুড়ির নাটক দেখে ইমন মিথিলার কিছু বলার বাকি রইল না। তবে এই বিষয়ের উপর বিচার বসবে এই প্রত্যাশা দিল মিথিলার শ্বশুর। মিথিলার 1 বছরের চাকরি শেষ হতে আরও 1 মাস বাকি আছে। বিয়ের পর হানিমুন দূরের কথা, দূরপাল্লায় ভ্রমণের সুযোগ হয়নি তাদের। ইমনও কখনো ঘুরতে যেতে রাজি হয়নি, কারণ তার টাকা পয়সা, মাসিক খরচ যেটা দেয়া হয় তা হাত খরচেই চলে যায়। এবার ইমন সেখান থেকে 3 মাসে অল্প অল্প টাকা জমাল। মিথিলাও একই কাজ করল। বিগত 3 মাসের 1 টাকাও খরচ করল না। দুইজনের টাকা মিলিয়ে মোটামুটি অ্যামাউন্ট আসলো, তা দিয়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করল। শাহানা বেগমের আচরণ ভালো হবার নয়। মিথিলা যজ্ঞ জবাব দিয়ে দেয় বলে এখন মুখে কিছু বলে না, তবে সুযোগ পেলে কাজ করে দেখায়। কক্সবাজার যাওয়ার কথা শোনার পর থেকেই মুখ ফুলিয়ে রেখেছেন শাহানা বেগম। আর 1 সপ্তাহ পর তারা কক্সবাজার যাবে। ইমন টিকিট কেটে এনে যখন মিথিলাকে দেখালো তখন মিথিলার মনে হলো আরও কিছু পয়সা হলে ভালোভাবে ঘোরা সম্ভব হবে। শ্বশুর বাড়ি থেকে টাকা দিবে তা ভাবাও বোকামি। মিথিলা ভাবল তার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসবে, কিন্তু শাহানা বেগমকে জানালে উনি কখনো যেতে দিবে না। তাই সে বুদ্ধি বের করল। মিথিলা তার মাকে ফোন করে বলল যেন তার শাশুড়ির কাছ থেকে বাবার বাড়ি যাওয়ার জন্য দেয়া হয়। মিথিলার মা ফোন করল ঠিকই, কিন্তু ভুল সময়ে। শাহানা বেগম তখন গোসল করছিল। মিথিলার শ্বশুর ফোন রিসিভ করল। মিথিলার মা মেয়েকে একদিনের জন্য বাড়ি যেন আসতে দেয় তার অনুমতি চাইল। মিথিলার সামনেই তার শ্বশুর বলল, আচ্ছা বিকালে যাবেনে। অনুমতি পেয়ে মিথিলা সময় নষ্ট করল না।
এহসানের কিছু কাপড় গুছিয়ে নিল। 3টার মধ্যে মিথিলার মেজবোন নিতে চলে আসলো। ইমন শ্বশুর বাড়িতে যায় না, লজ্জায় নাকি অস্বস্তিতে তা সেই জানে। ইমনের সাথে আলোচনা করেই মিথিলা বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাহানা বেগম দুপুরের খাবার খেয়ে মিথিলার মেজ বোনকে বসে থাকতে দেখে প্রশ্ন করল, ও আসছে কেন? মিথিলা বলক, আমাকে নিয়ে যেতে। আব্বাকে তো মা ফোন করে বলেছিল। শাহানা বেগমের 4 দিন হলো ঠান্ডা লেগেছে। মিথিলা ঔষধ সেবন করার কথা বললেও ঔষধ নেননি তিনি। মিথিলা বাবার বাড়ি এক রাতের জন্যই যেতে চাইছে, পরের দিন বিকালে চলে আসবে। এতেও শাহানা বেগম অমত করতে থাকল। সে মিথিলার কথা শুনে কপাল কুঁচকে অন্য ঘরে চলে গেল। গোছানো চেয়ার টেবিল সরিয়ে নিজেকে ব্যস্ত রাখার মিথ্যা চেষ্টা করল যেন মিথিলা পুনরায় কিছু বলতে না পারে। দুপুর গড়িয়ে বিকাল হল। এর মধ্যেই মিথিলার শ্বশুর 10 কেজি গরুর দুধ নিয়ে আসল। মিথিলা সেগুলো গোছগাছ করার জন্য ধরলেই বুঝতে পারল অধিকাংশ দুধই বরফে ঢাকা। 4টা বড় বালতিতে পানি ভরে মিথিলা সেগুলো ডুবাল। শাহানা বেগম ঘরের কাজ শেষ করে সজিনা পাতা নিয়ে আসল। মিথিলাকে বলল, এগুলো ভেজে পাটায় পিষতে। মিথিলা তাই করল। সজিনা পাতা, চাল ও চিরা ভাজা, পেঁয়াজ, রসুন, কালোজিরা ভেজে বেটে গুঁড়ো করে দিল। এই কাজগুলো করতে করতে মাগরিবের আজান দিল। এত সময়ে দুধগুলোও গলে গেল। মিথিলা বড় একটি পাতিলে সেগুলো ছেঁকে ঢেলে চুলায় বসাল। দুধ উবরানো হলে ঠান্ডা করার জন্য রেখে শাশুড়ির কাছে এসে বলল, আম্মা, লিমা তো দুপুর থেকে বসে আছে। এবার আমি যাই। উল্লেখ্য শ্বশুরকে বাদ দিয়ে শাশুড়ির অনুমতি নেওয়ার কারণ হল মিথিলা বাবার বাড়ি গেলে শাহানা বেগমই কোনো না কোনো ঝামেলা করে। এবারও করবে না তার গ্যারান্টি কি? শাহানা বেগম অসন্তুষ্ট হয়ে আস্তে করে উত্তর দিল, যাও। মিথিলা রেডি হয়ে ছেলে ও বোনকে নিয়ে রওনা দিল। ভরসন্ধ্যায় মেয়েকে আসতে দেখে মিথিলার মা খুব বকল। বোরকা খুলে মিথিলা হেসে সারাদিনের করা কাজের কথা জানাল। এহসানকে কোলে তুলে মিথিলার মা আদর করছিল, তখনই মিথিলার ফোনে কল আসল। ইমন কল করেছে। বিকালেই তো চলে যাওয়ার সময় বলেছিল। হয়তো ঠিকঠাকভাবে পৌঁছেছে কি না জিজ্ঞেস করবে। মিথিলা রিসিভ করলে ইমনের রাগান্বিত স্বর ভেসে আসল, আমি কি তোমার ভরণপোষণ দেই? যারা ভাত কাপড় দেয় তাদের অনুমতি ছাড়া বাপের বাড়ি গেলা কোনো? মিথিলা অবাক হল। এসব কি বলছে ইমন? মিথিলা বলল, আম্মা অনুমতি দিয়েছে, পরেই আসছি। কি হয়েছে? ইমনের কণ্ঠস্বর তখন ভার। হয়তো খুব কষ্ট পেয়েছে। পুরুষ মানুষ কাঁদতে পারছে না হয়তো। সে বলতে শুরু করল, আম্মা একটু আগে আসছিল। আমি দোকানে বসেছিলাম প্রায় 20-25 জন মানুষের মাঝে। সেখানে এসে আমাকে বকা শুরু করলো। কি বলেন? আপনাকে বকলো কেন? ইমন চিল্লিয়ে বলল, তোমার জন্য। আমাকে এত মানুষের সামনে বলছে জুতা দিয়ে পিটাবে। জুতা তুলে আসছিল ও। দোকানদার থামাইছে। আরও বলছে, তোর বউ তোর কথা শুনে না কেন? আমি কি করছি তুমি বলো? আমার কথা মান্য বা অমান্য করার কোনো কারণ আছে? আমার ইনকাম নাই, পরিবারে আমার কোনো দাম নাই। আমার কথা কেউ শুনে? আমাকে এতগুলা মানুষের সামনে মা রতে আসলো। এটা না করে আমাকে দূরে ডেকে নিয়ে কয়েকটা জুতার বাড়ি দিত। তা না করে কি করল? মিথিলার চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরছে। সে উত্তেজিত কণ্ঠে বলল, আমি কি চলে আসব? ইমন তখনও রেগে আছে। শান্ত হচ্ছে না। মিথিলা পুনরায় বলল, আপনি বাসায় আসেন। আমি আসতেছি। সোফায় বসেই কথা বলছিল। ঘরে আর যাওয়া হলো না। মিথিলা পুনরায় বোরকা পরে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার মেয়ের কপালে সুখ কখনো ধরা দিবে না, মা। মেয়ের কাছে সমস্ত ঘটনা শুনে মিথিলার মা সময়কে ফোন করলেন। খালি মুখে মেয়েকে বিদায় দিলেন না। ঘরে যা ছিল তা দিয়েই নিজের হাতে খাইয়ে দিলেন। মিথিলার বাবা নিজেই মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে গেলেন। সেখানেও শাহানা বেগম নানান কথা শোনালেন। ইমন বাড়ি ফিরলে খুব চিল্লাপাল্লা করল। মিথিলার বাবার উদ্দেশ্যে বলল, আপনার মেয়েকে নিয়ে চলে যান। এই বাড়িতে আমি মোমের পুতুল। আমার কোনো দাম নেই।
এখানে থাকলে এই মহিলার অত্যাচারে হয় আপনার মেয়ে রে যাবে, নয়তো আমি। মিথিলার বাবা বুঝিয়ে শুনিয়ে চলে গেলেন। উনি পারতেন মেয়ের সংসারে বামহাত ঢোকাতে, কিন্তু মেয়ের এত বছরের সংসার জীবনের পরিসমাপ্তি চান না। মিথিলার বাবা চলে গেলে শাহানা বেগম ভাইয়ের ছেলেদের ডাকলেন। তারা আসলে বললেন বিচার করতে। সবসময়ের মতো মিথিলার উপর দোষ আরোপ করে বিচার করা হল। এতে শাহানা বেগম খুশি হলেন। ইমন বাবা মায়ের উদ্দেশ্যে বলল, সে আগামীকাল সকালেই বউ বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কথাটা শোনার পর শাহানা বেগম বিলাপ করতে থাকলেন। এত নাটক করার কারণ মিথিলা বুঝতে পারল। যেহেতু তারা কক্সবাজার যাবে, টাকা পয়সার ব্যাপার শ্বশুর বাড়ি থেকে দিতেই হবে। ইমনও বুঝল। সে বলল, তোমাদের থেকে এক পয়সাও আমি নিব না। সত্যি সত্যি ইমন এক পয়সাও নেয়নি বাবার কাছ থেকে। মিথিলার শ্বশুর শাশুড়িও জোর করেনি। আচার চকলেট আনার জন্য শুধুমাত্র 2000 টাকা দিল। মিথিলা কিসের আশায় শ্বশুর বাড়ি পড়ে আছে প্রশ্ন করা হলে বলা যাবে, স্বামীর জন্যই পড়ে আছে। আর যাই হোক, ইমন কখনো মিথিলার গায়ে হাত তুলেনি। মিথিলাকে শেষ সময়ে পাশে থেকেছে। আজকে ইমনের জন্য খুব খারাপ লাগছে। আগামীকাল তার সাথে কি হবে ইমনই জানে। মিথিলার শ্বশুর বাড়িতে একদিনে 2 জনের চেয়ে বেশি ভিক্ষুক আসলে শাহানা বেগম অসন্তুষ্ট হয়। মিথিলার মনে হয় ভিক্ষুকদের বদদোয়া তার সন্তানের উপরই আরোপিত হয়। এই কথাটা বলার পেছনের কারণ হল মিথিলাই তার চাক্ষুষ প্রমাণ। এহসানের বয়স তখন 11 মাস হবে। একদিনে 4 থেকে 5 জন ভিক্ষুক এসেছিল বলে ভীষণ রাগ করেছিল। শেষে যেই ভিক্ষুক এসেছিল তাকে জুতা দিয়ে পেটাতে গিয়েছিল। তার পরের সপ্তাহেই এহসানের নিউমোনিয়া ধরা পড়ল। সারারাত মিথিলা ঘুমায়নি। সেই রাতে ছেলেকে বাম কাঁধের উপর শুইয়ে সারারাত হেঁটেছে। ইমন অনেক চেষ্টা করেছিল এহসানকে নিতে, কিন্তু মায়ের কোল ছাড়তেই বাচ্চাকা কাঁদতে শুরু করে। রাত তখন 2:30 বাজে। এহসানের কান্নার আওয়াজ পেয়ে শাহানা বেগম ঘর থেকে বের হয়ে আসেন। নাতনি কাঁদছে কারণ জিজ্ঞেস না করে মিথিলাকে বকতে শুরু করেন, ঠান্ডা কি খাইছিলা? ফ্রিজের পানি? জিউভা থেইকা তো খাওন নামেই না। নিজের সন্তানের জন্য সাদা ভাত খাইয়াও পার করছি। তোমগোর তো কোনো হুঁশ নাই। যখন যা মন চায় খাইতে থাকো। এহসানের জন্মের পর থেকে মিথিলা ঠান্ডা পানি পান করা ছেড়ে দিয়েছে। আইসক্রিমও খাওয়া বন্ধ। আনারস খেয়ে দুধ খেলে নাকি বিষের মতো কাজ করে। মানুষের মৃত্যুও হয়ে যায় এতে। মিথিলা এহসান হওয়ার পর থেকে আনারস খাওয়া ছেড়ে দিয়েছে। শাহানা বেগম এখন কি বলল? শাহানা বেগমের চিল্লানোতে বাচ্চাটা আবার কেঁদে উঠল। মিথিলা কোনো উত্তর দিতে পারল না। বাচ্চার কান্না বন্ধ করার চেষ্টা করা শুরু করল। পূর্বের ঘটনা বলার কারণ হল, কয়েকদিন আগে একজন ভিক্ষুক মিথিলার কাছে 2 টুকরো গরুর গোস্ত চেয়েছিল। মিথিলার এত মায়া হল। শাহানা বেগমও বাড়ি ছিল না। শাশুড়ির অনুমতি ছাড়া দেওয়াও যাবে না। মিথিলা করল কি, মহিলাটিকে 2 দিন পর আসতে বলল। মিথিলার মনে আছে কোরবানির কিছু গোস্ত একজন ভিক্ষুকের জন্য রেখে দিয়েছিল। 2 দিন পর ভিক্ষুক আসল। ইমনও তখন বাসায় ছিল। মিথিলাদের ঘরের ফ্যান নষ্ট হয়ে গেছে, সেটাই ঠিক করছিল। মহিলা আসতেই মিথিলা শাশুড়ির কাছে গেল। গোস্তের কথা জিজ্ঞেস করলে শাহানা বেগম নড়ল, খুঁজে দেখো আছে কিনা। মিথিলা পেল না। আবারও খুঁজল, পেল না। একজন মানুষকে কথা দিয়েছে কিন্তু দিতে পারছে না ভেবেই নিজের মধ্যে অপরাধবোধ অনুভব হল। মিথিলা আবারও খুঁজল কিন্তু পেল না। মিথিলার দৌড়ঝাঁপ দেখে তার শ্বশুর কারণ জিজ্ঞেস করল। শাহানা বেগম শুয়ে আছেন কিন্তু কিছু বলছেন না। মিথিলা জানালো ভিক্ষুকের ঘটনা। সবটা শুনে মিথিলার শ্বশুর বলল, না বুঝে কথা দেও কেন? কথা দেওয়ার সময় আমাদের অনুমতি নিয়েছিলে? মাতব্বরি তো ভালোই করতে পারো। গরুর গোস্ত কি সবাই খেতে পারে? মহিলাকে না করে দাও। মিথিলা আশ্চর্যিত হল। সে কোন মুখে না করে দিবে? ভিক্ষুক দুয়ারে বসে আছে, অপেক্ষা করছে 2 টুকরো গোস্তের জন্য। মিথিলা কাঁদো কাঁদো হয়ে ইমনের কাছে আসল। ইমন বলল, কেন কথা দিতে গেলা? নিজের সংসার হতো 2 টুকরো, কেন 1 পলিথিন গোস্ত দিয়ে দিতা? কি যে বোকামি করো! সেধে সেধে মানুষের বদদোয়া নাও। মিথিলার এবার সত্যি সত্যি কান্না এলো।
মিথিলার শ্বশুর মহিলাকে তাড়িয়ে দিল। হিলাটি সেদিন হাউমাউ করে কেঁদে আল্লাহর কাছে বিচার দিয়েছিল। কি জানি সেই দোয়া কবুল হয়েছে কিনা। কয়েকদিন যাবৎ শাহানা বেগমের কোনো নড়চড় নেই। কথা বললেও আস্তে আস্তে কথা বলে। সারাক্ষণই ঘরের কোনায় শুয়ে থাকে। মিথিলাকেও কিছু বলে না। মিথিলা চাকরি ছেড়ে দিয়েছে অনেকদিনই হল। ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু প্রাইভেট ছাড়েনি। 5-6 জনের মতো এখনও তার কাছে পড়ে। শাশুড়ির কথাবার্তা কম বলা মিথিলার কাছে ভালো ঠেকেছে না। সকালে ঘুম থেকে উঠে মিথিলার কাজ হল সারাদিন সে কি কি রান্না করবে সেগুলো জিজ্ঞেস করে নেওয়া। আজও তাই করল। সে ঘরে গিয়ে দেখল শাহানা বেগম বিছানায় শুয়ে কাতরাচ্ছে। মিথিলা গা ছুঁয়ে তাপমাত্রা দেখল। স্বাভাবিকের তুলনায় একটু বেশিই তাপমাত্রা। আস্তে করে ডাকল, আম্মা কি হয়েছে? শাহানা বেগম কুকরে বললেন, রে গেলাম গো বউ। ঘরের বাতি জ্বালিয়ে শাহানা বেগমকে ধরে বসালো মিথিলা। জিজ্ঞেস করল, কোথায় খারাপ লাগছে? শাহানা বেগম কেঁদে বলল, স্তনের নিচে বিস্ফোরা হয়েছে। কি ব্যথা! নড়তেও পারি না। ও মা গো! মিথিলা দেখল সত্যিই বিস্ফোরা হয়েছে। ডাক্তার দেখাতে হবে। মিথিলার শ্বশুর বাইরে ছিল। শাহানা বেগমকে শুইয়ে দিয়ে ইমনের কাছে এসে বলল, আম্মার তো অনেক খারাপ অবস্থা। কি করবেন? ইমন গাছাড়া ভাব নিয়ে বলল, আমাকে বলছো কেন? আমি কি কামাই করি? কথাটা ভুল নয়। টাকা দেওয়ার মালিক মিথিলার শ্বশুর। তারা শুধু রোগীকে কাঁধে তুলে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে। মিথিলার শ্বশুরকে জানানো হলে তিনি শাহানা বেগমের কাছে এসে বললেন, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। শাহানা বেগম নাকচ করে বললেন, আমার বোনের এমন হয়েছিল। গোপাল ঘি লাগাইছিল। ভালো হয়ে গেছে। আমাকে গোপাল ঘি আইনা দেন। ইমন বলল, ডাক্তার দেখাই। এসব গোপাল ঘিটি দিয়ে কিছু হবে না। শাহানা বেগম শুনলেন না। গোপাল ঘি এনে লাগালেন। সাথে ফার্মাসি থেকে ঘা পেকে যাওয়ার ঔষধ খেলেন। মিথিলা ও ইমনের কথা আমলে নিলেন না। অথচ অসুস্থতার পুরোটা সময় মিথিলাই তার সেবা করল। কিছুদিন পর শাহানা বেগমের বিস্ফোরার অবস্থা খুব খারাপ হল। আক্রান্ত স্থান শক্ত ও জমাট বেঁধে গেল। জায়গাটা ব্যথায় টনটন করতে শুরু করল। মিথিলা এত করে বলল, ডাক্তার দেখাতে শুনল না। উল্টো আরেকজনের কথায় আক্রান্ত স্থানে তুকমা পানীয় জলের সাথে মিশিয়ে খাওয়া হয়, ভিজিয়ে কাপড় দিয়ে প্যাঁচিয়ে রেখে দিল। ইমন যেহেতু ফার্মাসিতে ট্রেনিং নিয়েছে, সে জানালো এটা করলে আরও ক্ষতি হবে। শাহানা বেগম শুনল না। একদিন কি হল? শাহানা বেগমের বিস্ফোরা হওয়ার স্থানটা জুড়ে এপাশটায় ব্যথা শুরু হল। এনার মিথিলা শুনল না। বাড়ি থেকে ময়মনসিংহ সদর বেশি দূরে না। সকালে শাহানা বেগমকে সাথে নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হল। ডাক্তার দেখানোর কথা আসতেই শাহানা বেগম বলল তিনি মহিলা ডাক্তার দেখাবেন। ইমন তাই করল। প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ মহিলা ডাক্তারকে দেখালো, সে রেফার করল সার্জারি বিশেষজ্ঞ মহিলা ডাক্তারের কাছে। ডাক্তার জানালো যত দ্রুত সম্ভব অপারেশন করাতে। শাহানা বেগম ভয় পেয়ে গেল। মিথিলা খেয়াল করে দেখল তার শাশুড়ি ভয় ঘামছে। মিথিলা অভয় দিল, যতদিন হাসপাতালে থাকতে হবে সে থাকবে। দরকার হলে এহসানকে বাবার বাড়ি রেখে আসবে। শাহানা বেগম কি ভাবল কে জানে। মিথিলার কথায় প্রত্যুত্তর না দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসল। ইমন ও মিথিলা পিছনে আসল। শাহানা বেগম কাকে যেন ফোন করল। কল রিসিভ হতেই বলল, এই বউ, আমাদের ওইদিকে কোনো মহিলা সার্জারির ডাক্তার নাই? অপর পাশের জন কি বলল শুনতে পেল না মিথিলা ও ইমন। কথা বলা শেষ করে শাহানা বেগম ছেলের উদ্দেশ্যে বলল, বাড়ি চল। সানির মাকে কল করছিলাম। আমাদের ওইখানেই মহিলা ডাক্তার আছে। বাড়ির কাছে ডাক্তার রাইখা এত দূরে পড়ে থাকমু কেন? মিথিলা জোর গলায় বলল, আম্মা ওইখানের চিকিৎসা ভালো না, আপনি এখানেই করান। শাহানা বেগম শুনল না। নিজের ইচ্ছাতে বাড়িতে চলে আসলো। ঠিক সেদিন দুপুর 2টায় ভাইয়ের বউয়ের সাথে চলে গেল পাশের একটি সস্তা হাসপাতালে। উল্লেখ্য, শাহানা বেগমের ভাইয়ের বউ বাড়ির পাশের একটি ক্লিনিকে কাজ করত। ওষুধের ব্যাপারে অভিজ্ঞতা আছে তার। আশেপাশে যত হাসপাতাল আছে সেখানে রোগী নেওয়ার ব্যবস্থা করে দেয় সে। বিনিময়ে সে কিছু পয়সা করিও পায়।
ইমনকেও সাথে নিল না। মিথিলা রাগ করে খবর নিল না। বিকাল 4টায় শাহানা বেগম মিথিলাকে ফোন করে জানালো 4000 টাকা নিয়ে ইমন যেন হাসপাতালে যায়। মিথিলা জিজ্ঞেস করল কি কি পরীক্ষা দিয়েছে। উত্তরে শাহানা বেগম জানালো এক্স-রে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট ও আল্ট্রাসোনোগ্রাফি। মিথিলা বলল, এত পরীক্ষা দিল কেন? উনার তো ক্যান্সার হয়নি। শাহানা বেগম ফোনের ওই পারেই ধমক দিলেন, ডাক্তার থেইকা বেশি বুঝো। ডাক্তার না বুইঝা কি পরীক্ষা দিব? সব মিলাইয়া 12,000 টাকা খরচ হইব। অন্য হাসপাতালে আরও বেশি চাইব। মিথিলা ফোন কেটে দিল। তার কথা শুনেনি, এখন অযথা কথা শোনানোর কোনো মানেই হয় না। মিথিলা ইমনকে ফোন করে বাসায় আসতে বলল। শ্বশুর আসলে মিথিলা পরীক্ষার ব্যাপারে জানালো। শাহানা বেগমের রায়ের উপর কি আর কেউ কথা বলতে পারে? মিথিলার শ্বশুরের কথাও শুনল না। ইমনের কথা শুনবে ভাবাও বোকামি। ইমন টাকা নিয়ে চলে গেল। সন্ধ্যা 7টার দিকে মিথিলাকে শাহানা বেগম ফোন করে হাসপাতালে যেতে বলল। এও বলল যেন কিছু রেঁধে নিয়ে আসে। এত অল্প সময়ে মিথিলা ডাল, ভাত ও ডিম ভুনা করে নিল। 8টার দিকে হাসপাতালে গেল। হাসপাতালের সামনে দাঁড়িয়ে নেমপ্লেটে নাম দেখে মিথিলা ভ্রু যুগল কুঁচকে নিল। কেননা এই নামে সেখানে কোনো হাসপাতাল ছিল না। মিথিলা হাসপাতালে আসল। ভেতরের পরিবেশ দেখে বলল, মা গো, আমার এখানে সুবিধাজনক মনে হচ্ছে না। চলেন অন্য হাসপাতালে যাই। শাহানা বেগম বললেন, আমার ভাইয়ের বউ কোনোদিনও আমারে খারাপ হাসপাতালে আনব না। আর ডাক্তার কইছে আমারে অজ্ঞান করে নিব। একটু টেরও পামু না। মিথিলা কিছু বলল না। কেবিনে বসে অপারেশনের সময়ের জন্য অপেক্ষা করতে থাকল। প্রায় 20 মিনিট পর একজন নার্স ইনজেকশন ও কিছু ঔষধ নিয়ে আসল। ইমন এহসানকে নিয়ে দোকানে গিয়েছে। মিথিলার শ্বশুর এসে বাড়ি খালি দেখে চলে গেছে। নার্স পরিধানের অতিরিক্ত কাপড় আনতে বলল। মিথিলা ইমনকে ফোন করে আসতে বলল। ইমন আসলে এহসানকে রেখে পরিধানের কাপড় ও অন্যান্য জিনিস আনতে চলে গেল। হাসপাতালে এখন মিথিলা একা। শাহানা বেগম ভাইয়ের বউয়ের সাথে কথা বলতে থাকলেন। কথা বলার এক পর্যায়ে শাহানা বেগম বললেন, তোমার মামিকে খাবার বেড়ে দাও। মিথিলা তাই করল। এর মধ্যে বাহির থেকে রুটি কলা এনে শাহানা বেগম খেল, কিন্তু একবারের জন্য মিথিলাকে খাবে কিনা জিজ্ঞেস করল না। খাওয়ার পর্ব শেষ হলেই শাহানা বেগমের ঘুম পেল। মিথিলা ভাবল, ঔষধের রিয়াকশন হয়তো। ইমন তখনও আসেনি। মিথিলা সোফায় বসে এহসানের সাথে দুষ্টুমি করেছিল। এমন সময় একজন বুয়া গ্লাভস পরে কেবিনে আসল। মিথিলা বুঝতে পারল, এই বুয়া অপারেশন থিয়েটারের কাজে নিয়োজিত। জিজ্ঞেস করল, আলাদা কাপড় পরাবে না? যেহেতু কখনো মিথিলা অপারেশনের কার্যক্রমে দেখেনি। এহসান হওয়ার সময় তার সাথে যা যা করা হয়েছিল সবই ভিন্ন। উত্তরে বুয়া বলল, আরে কিছুই লাগব না। চলেন মুরব্বি। শাহানা বেগম হেঁটে হেঁটে অপারেশন থিয়েটারে চলে গেল। মিথিলা সিনেমাতে দেখেছিল, অপারেশন থিয়েটারে নেওয়ার আগে আলাদা কাপড় পরিধান করিয়ে নেয় শাহানা বেগমকেও সেভাবে কাপড় পরিয়ে নেওয়া হবে। অথচ এমন কিছুই হল না। 3 তলায় অপারেশন থিয়েটার। গেইটের পাশেই রিসিপশন, তারপর 2 গলির পর অপারেশন থিয়েটারের ঘর। মিথিলাকে রিসিপশনের কাছেই দাঁড়িয়ে থাকতে হল। এহসানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সে। ইতিমধ্যে ইমনকে ফোন করে শাহানা বেগমের কথা জানালো সে। মিথিলার মতো ইমনও জানার পর অবাক হল। প্রায় 15 মিনিট পর মিথিলা দেখতে পেল শাহানা বেগমকে যেভাবে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয়েছিল সেভাবেই নিয়ে আসা হচ্ছে। মিথিলা আম্মা সম্বোধন করে এগিয়ে আসল। বুয়া শাহানা বেগমের হাত ধরে রেখেছিল। মিথিলাকে দায়কতে পেয়ে হাত ছেড়ে দিল। মিথিলা শাশুড়ির হাত ধরে বুঝতে পারল, হাত হিম শীতল হয়ে আছে। শুধু হাত নয়, সারা শরীর ঠান্ডা হয়ে আছে। মিথিলা শাহানা বেগমকে জিজ্ঞেস করল, এভাবে বের করল কেন আম্মা? অন্ততপক্ষে হুইলচেয়ারে করে কেবিনে দিয়ে আসত। এহসানের জন্মের পর মিথিলাকে হুইলচেয়ারে করে কেবিনে আনা হয়েছিল। মিথিলা ভেবেছে শাহানা বেগমকে হুইল চেয়ার অথবা স্ট্রেচারে করে নিয়ে আসবে। অথচ শাহানা বেগম আসলো হেঁটে হেঁটে। কেবিনে শুয়ে দেওয়ার সাথে সাথে শাহানা বেগম গগনচুম্বী চিৎকার শুরু করল। মিথিলা একা কি করবে ভেবে পেল না। শাহানা বেগমের মাথার কাছে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলতে থাকল, আম্মা কি হয়েছে?
ব্যথা করছে? ডাক্তার ডাকবো? মিথিলার এতটুকু ধ্যান নেই যে শাহানা বেগম বলেছিল ডাক্তার তাকে অজ্ঞান করে নিবে। শাহানা বেগম কাঁদতে কাঁদতে বলতে শুরু করল, আমারে কইছিল অজ্ঞান কইরা নিব। অজ্ঞান করল না, আমারে ওই জায়গাটুকুও অবশ করল না। জ্যান্ত মানুষটারে কেমনে টা ফেলল। ও আল্লাহ গো! মিথিলা কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে? এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। মামি শাশুড়িকে মিথিলা জিজ্ঞেস করল, মামি আপনি নিয়ে আসলেন? আম্মার সাথে এরা কি করল? শাহানা বেগম তখন পুনরায় বিলাপের সুরে বলতে শুরু করল, আমাকে বলছে মহিলা ডাক্তারকে দিয়া অপারেশন করাইব। ডাক্তার বেডি ঘরে ঠিকই আছিল কিন্তু আমারে ছোঁয়াও দেখে নাই। দূরে দাঁড়াইয়া আছিল। আমাকে বেডা ছুইল। আল্লাহ গো মাফ করো। মিথিলা শাশুড়িকে কেবিনে রেখে রিসিপশনে গেল। নার্সকে কারণ জিজ্ঞেস করলে কিছুই বলতে পারল না। এবার মিথিলা তার মামি শাশুড়ির কাছে গেল। ভদ্রমহিলা হাসপাতালের প্রতিষ্ঠার সাথে ফোনকলে কথা বলছিল। মিথিলা মামি শাশুড়ির কান থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আপনারা কিসের জন্য 12,000 টাকা রেখেছেন? আমার শাশুড়িকে তো তারা অবশ করেও নেয়নি। লোকটা বলল সে দেখছে। মিথিলা মামি শাশুড়ির দিকে ঘৃণিত দৃষ্টি ফেলে কেবিনে চলে আসল। ইমন আসলো কিছুক্ষণের মধ্যেই। এসেই মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা গো, একটু সহ্য করো। আমি ডাক্তারের সাথে কথা বলছি। সবাই ভেবেছিল অপারেশন করতে অনেক সময় লাগবে কিন্তু এত অল্প সময়ে হয়ে যাবে ভাবতেও পারেনি। ডাক্তার এসে জানালো 60 বছরের উপরের রোগীদের অজ্ঞান করা যায় না। এতে জ্ঞান ফেরার সম্ভাবনা কম থাকে। মিথিলা কিছুতেই মানতে পারল না। হাজার প্রশ্নবিদ্ধ করার পরও কোনো বিচার পেল না। রাত 12টায় শাহানা বেগমকে বাড়ি আনা হল। নরম খাবার খাইয়ে ব্যথার ঔষধ সেবন করিয়ে ঘুম পাড়িয়ে দিল মিথিলা। মাঝরাতে শাহানা বেগম ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। মিথিলা শাশুড়ির ঘরে আসল। ব্যথার দোজ দিল। সারারাত শাশুড়ির সেবা করে পার করল। শাহানা বেগমের বিস্ফোরা অঙ্গের এমন জায়গায় হয়েছে যে কেউ দেখতে পারে না। তাছাড়াও আক্রান্ত স্থানে 4 আঙুল পরিমাণ গর্ত হয়ে গেছে, যা প্রতিদিন ড্রেসিং করার মাধ্যমে পূরণ হবে। মিথিলা সংসারের কাজ করে, প্রাইভেট পড়িয়ে বিকালে শাহানা বেগমকে নিয়ে হাসপাতালে যায়। ড্রেসিং করিয়ে বাড়ি নিয়ে আসে। ড্রেসিং করানোর সময় শাহানা বেগম মিথিলাকে ঝাপটে ধরে। মাগো মাগো বলে গলা ভেজায়। মিথিলা হাসে। মানুষ এভাবেই তার কৃতকর্মের প্রতিফল পায়। মিথিলা তখন ভাবে 12,000 টাকা অন্যকে ধ্বংস করার জন্য দিয়েছেন, সেই 12,000 টাকাই আপনার ধ্বংসের কারণ হতে যাচ্ছিল। দীর্ঘ 2.5 মাস শাহানা বেগম যন্ত্রণা ভোগ করলেন। এই 2.5 মাস মিথিলার সেবা করা দেখে শাহানা বেগমের মন নরম হল। শাহানা বেগমকে যে কেউ দেখতে আসলেই বলতো, ওই আমার ছেলের বউ না, আমার মাইয়া, আমার সব কাজ করে দেয়। আল্লাহ ওরে বাঁচাইয়া রাখুক। মিথিলা আড়াল থেকে শুনে চোখ মুছে। মিথিলার জীবন অন্যরকম হয়ে গেল। শাহানা বেগমও এখন আর মিথিলার পিছু লাগে না। সমাপ্তি।